শোনা যাচ্ছে এখন? কে জানি ক্লাসে উকি মারতে আসছে, ভেরি গুড, উকি মারছেন। এখন শোনা যাচ্ছে মনে হয়। একটু সমস্যা হচ্ছিল ওখানে, আমি মাত্র চেক করে দেখলাম। আরে আজকে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে, যে কারণে হচ্ছে দেরি হচ্ছিল। তো এখন মনে হয় শোনা যাচ্ছে, শোনা গেলে আমাকে একটু জানান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাইয়া, এখন কথা শোনা যাচ্ছে। এই কে বলে আবার শোনা যায় না? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আমরা হচ্ছে এখন পড়ালেখা শুরু করব ইনশাল্লাহ। আমরা আজকে একটু অল্প পরিসরে পড়ালেখা করব, বেশি বড় পরিসরে যাব না, কারণ আপনাদের অনেকেরই ক্লাস আছে আবার 7টা বাজে থেকে। তো আমি যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যে গ্যাস তো আমরা সবাই চিনি, তাই না? গ্যাস কি? গ্যাস হচ্ছে যেখানে হচ্ছে কোনো একটা পদার্থ এমন যেখানে তার মলিকুলগুলো অনেক দূরে দূরে থাকে, ঠিক আছে? আমরা যখন কঠিন পদার্থের কথা চিন্তা করি, কঠিন পদার্থের মলিকুলগুলো কাছাকাছি থাকে, বা তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সগুলো বেশি হওয়ার কারণে তারা কাছাকাছি বন্ড তৈরি করে থাকে, ঠিক আছে? কঠিন পদার্থের অণুগুলো এরকম ঘন সন্নিবিষ্ট থাকে। তারপরে যে তরল পদার্থ আছে, তরল পদার্থগুলো একটু দূরে দূরে থাকে, ঠিক আছে? এরকম 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 তরল পদার্থটা একটু দূরে দূরে থাকে, হ্যাঁ, কিন্তু তাও মোটামুটি ঘন। কিন্তু গ্যাসের ক্ষেত্রে হয় কি, গ্যাসের ক্ষেত্রে মলিকুলগুলো অনেক দূরে দূরে থাকে, ঠিক আছে? তো এখন আসলে ঘটনাটা কি ঘটতেছে? ঘটনাটা ঘটতেছে যে এটার মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেসগুলো বেশি, এই জন্য হচ্ছে এরা বন্ড তৈরি করতেছে। এর ফলে হচ্ছে তারা হচ্ছে যে কঠিন পদার্থ, তো তরল পদার্থের মধ্যে তারা বন্ড সৃষ্টি করতেছে, কিন্তু দেখেন তুলনামূলকভাবে ইন্টারমলিকুলার ফোর্সগুলো কম কম, সেই জন্য হচ্ছে এরা একটু দূরে থাকতে পারতেছে, এই জন্য এরা তরল পদার্থ। আর গ্যাসের মধ্যে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সটা আরেকটু কমে যায়, এই জন্য এরা অনেক বেশি দূরে থাকতে পারে, এই জন্য এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এখন ঘটনা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে আইডিয়াল গ্যাস। তো আসলে আইডিয়াল গ্যাসটা কি? প্রথম কথা বলে দেয়, এই দুনিয়াতে আইডিয়াল গ্যাসের কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? দুনিয়াতে আইডিয়াল গ্যাস বলতে কিছু নাই। তো ভাইয়া তাইলে আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা বলছে, তো ঘটনা কি? আসলে হয়েছে কি, আমরা হচ্ছে গ্যাসের কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলো যখন হয়ে যায়, কমপ্লিট করে সে, তখন আমরা বলি যে সে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করতেছে, ঠিক আছে? দেখি আপনারা কেউ কি কিছু বলতেছেন কি না। কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভাইয়া দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো আমি বলি। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা ধরে নিই যে একটা নির্দিষ্ট প্যারামিটার আছে, 2টা প্যারামিটার। এই প্যারামিটারগুলো যদি কোনো গ্যাস যদি অর্জন করতে পারে, তাহলে আমরা বলতে পারি কি সেই গ্যাসটা হচ্ছে আইডিয়াল গ্যাস হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আসলে কোনো আইডিয়াল গ্যাস নাই। আচ্ছা, প্যারামিটারগুলো কি? আইডিয়াল গ্যাস যদি হইতে হয়, ঠিক আছে, আইডিয়াল গ্যাস যদি হতে হয় তাহলে একটা গ্যাসের 2টা বৈশিষ্ট্য হইতে হবে, ঠিক আছে? কি কি? 1 নম্বর হচ্ছে কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস থাকা যাবে না, ঠিক আছে? আপনার গ্যাসের অণুগুলো তো সবসময় ছুটাছুটি করবে, তাদের মধ্যে কলিশন হইতে পারবে, ঠিক আছে? বা হচ্ছে তাদের মধ্যে সংঘর্ষ হইতে পারবে। এইটা বাদে তাদের মধ্যে আর কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকা যাবে না, ঠিক আছে? বা আন্তঃআণবিক কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই থাকা যাবে না, ঠিক আছে? নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ঠিক আছে? এটা হচ্ছে আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য, যে মলিকুলগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বা কোনো অ্যাট্রাকশন থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে যে অ্যাকচুয়াল ভলিউম অফ গ্যাসেস উইল বি নেগলিজিবল কম্পেয়ার্ড টু দ্য ভলিউম অফ গ্যাস কনসেন্ট্রেশন। আচ্ছা দেখেন, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি মনে করেন একটা পাত্র নিলেন, হ্যাঁ, আপনি এই পাত্রের মধ্যে যদি 1 গ্রাম গ্যাসও নেন, সেটা পুরা পাত্র জুড়ে থাকবে। আবার আপনি যদি এখানে 100 গ্রাম গ্যাসকে রাখেন, সেটাও পুরো পাত্র জুড়ে থাকবে। মানে গ্যাসের ব্যাপারটাই এমন, আপনি তারা যেই পাত্রেতেই নেবেন সে সেই পাত্রের আকারই ধারণ করবে, ঠিক আছে? সেই পাত্র বড় হোক ছোট হোক, ঠিক আছে? তো আপনি তাকে ওই জায়গায় যদি নিতে পারেন, সে পুরো পাত্রের আয়তন দখল করবে। এটাই গ্যাসের সিস্টেম। তো হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে মানে মনে করেন আমাদের আদর্শ গ্যাস যদি হতে হয়, তাহলে তার ক্ষেত্রে কি হইতে হবে? তার ক্ষেত্রে হইতে হবে যে এই যেই পরিমাণ গ্যাস নিছি, সেই গ্যাসের মলিকুলগুলো যে আয়তন দখল করবে, সেই আয়তনের তুলনায় আমার পাত্রের আয়তনটা অনেক বড় হইতে হবে, ঠিক আছে? বা হচ্ছে এই যে পরিমাণ গ্যাসটা নিচ্ছি, সেই গ্যাসের অণুগুলার মনে করেন সবগুলো অণু ওটা তো ছড়ায় যাবে, তো ওই অণুগুলারে আমি ছড়াইতে দিলাম না, অণুগুলো সবগুলো একসাথে করলাম, দেখলাম যে এইটুকু হচ্ছে আয়তন হয়, অণুগুলোর আয়তন হচ্ছে এইটুকু।
কিন্তু পাত্রের মধ্যে যখন রাখবো তখন তো সে পুরো পাত্রের আয়তন দখল করবে, তাহলে সেই ক্ষেত্রে তার আয়তন কত হবে, বড় ভি হবে, ঠিক আছে। এখন দেখেন এইটুকুর তুলনায় এটা কিন্তু অনেক বড়, বা ওইটা মনে করেন আরও বড় নিলাম, এইটুকুর তুলনায় এটা অনেক বড়, তো তখন আপনি এটাকে কি করবেন, নেগলেক্ট করতে পারবেন, ঠিক আছে। মানে হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আপনার কী হতে হবে, গ্যাসের অণুসমূহের যে আয়তন আছে সেই আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য হইতে হবে, ঠিক আছে। মানে গ্যাসের যে আয়তন সেই আয়তন খুবই 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 ছোট হইতে হবে পাত্রের আয়তনের তুলনায়, ঠিক আছে। তো এই দুইটাও যদি বৈশিষ্ট্য অর্জন হয় তাহলে মোটামুটি আপনি বলতে পারবেন যে এটা হচ্ছে যে আদর্শ গ্যাস। আচ্ছা ঠিক আছে, এখন এটার সাথে এটার সম্পর্ক কি সেটা বলি। একটা জিনিস খেয়াল করে দেখেন, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আমার কখন সৃষ্টি হয়, আমরা যখন কঠিন পদার্থ দেখলাম না, তখন আমরা কি দেখছিলাম, যে পদার্থের অণুগুলা অনেক অনেক কাছাকাছি আছে। কারণ কি কাছাকাছি কেন আছে, কারণ তাদের মধ্যে ইন্টারমলিকুলার বন্ডটা অনেক বেশি, বা তাদের মধ্যে আন্তঃআণবিক যে বলগুলো কাজ করতেছে সেগুলো হচ্ছে অনেক বেশি, যে কারণে হচ্ছে যে তারা হচ্ছে কাছাকাছি অবস্থান করতেছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি জিনিসটা উল্টা করে বলি, ঠিক আছে, যে ইন্টারমলিকুলার কাছাকাছি থাকলে ইন্টারমলিকুলার বন্ড বেশি এটা বলি, তাহলে আমি উল্টা করে যদি বলি যে ইন্টারমলিকুলার বন্ড তখনই বেশি হবে যখন তারা কাছাকাছি অবস্থান করবে, এটাও তো বলতে পারি। তাহলে এখানে দেখেন আমার ক্ষেত্রে বলছে নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, মানে কোনো ইন্টারমলিকুলার বন্ড থাকতে পারবে না সেখানে, ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাইলে ইন্টারমলিকুলার বন্ডটা আমি দেখতেছি যে কাছাকাছি থাকতে হয়, তাহলে ওদেরকে যদি দূরে সরাই দিই তাহলে তার ইন্টারমলিকুলার বন্ড থাকবে না, তাই না। তার মানে আমার প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে যদি আদর্শ গ্যাস বানাইতে হয় এদেরকে দূরে সরাইতে হবে, ঠিক আছে। এদেরকে যদি দূরে সরাইতে হয়, এদেরকে কি দূরে সরাইতে হবে, দূরে যদি সরাইতে হয় তার মানে এদেরকে আর এরকম ছোট একটা জায়গায় আবদ্ধ রাখলে হবে না, এদেরকে অনেক বড় একটা জায়গায় সরাই দিতে হবে, তাই না। এদেরকে মনে করেন এই কয়টা অণুকেই আমি যদি এই বড় একটা জায়গায় ছড়াই দিই তাহলে তো এরা অনেক দূরে দূরে অবস্থান করবে, তাই না। তার মানে কি এখানে আমি যে পাত্রটা নিব সেই পাত্রের আকারটা অনেক বড় হইতে হবে, ঠিক আছে। এই যে মনে করেন এইটুকু হচ্ছে তাদের যে আয়তন সেটা হচ্ছে ছোট ভি, মানে গ্যাসের অণুগুলোর আয়তন ধরেন। এখন আমি যখন বড় একটা পাত্র নিব, এটার তুলনায় অনেক বড় একটা পাত্র নিব, যেই পাত্র নিলে মনে করেন এটার মান হিসাব না করলে চলবে, মনে করেন এটা হচ্ছে 1 মিটার কিউব, তা আমি 100 মিটার কিউবের একটা পাত্র নিব, তাইলে দেখা যাবে যে এটাকে আমি নেগলিজেবল বলতেই পারবো, ঠিক আছে। এখন 100 মিটার কিউবের পাত্র নিলে গ্যাসের যে ধর্ম সে তো পুরাটা জুড়ে ছড়ায় যাবে, তো পুরাটা জুড়ে যদি ছড়ায় যায় তাহলে দেখবেন যে একটা কোণা এখানে, মানে একটা গ্যাস কোণা এখানে, একটা এখানে, একটা এখানে, এরকম এক একটা এক এক জায়গায় অবস্থান করবে, তো তাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেড়ে গেছে। তো ডিস্টেন্স যখন বেড়ে গেছে তখন তাদের মধ্যে কি হবে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনগুলো ধীরে ধীরে কমতে থাকবে, তো একটা পর্যায়ে গেলে দেখবেন যে নাই হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এরকম যখন হবে তখন হচ্ছে একটা পর্যায়ে তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকবে না, তো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকলো না। আবার আমি যখন পাত্রের আয়তন বড় করলাম তখন পাত্রের আয়তন গ্যাসের আয়তনের তুলনায় অনেক বড় হয়, এই গ্যাসের আয়তনটা কি হয়ে গেল, নাই হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখেন দুইটা জিনিসই কিন্তু তখন মানতেছে, ঠিক আছে। তো আমি একটা বাস্তব গ্যাসকে কি করতে পারবো, এভাবে একটা আদর্শ গ্যাসে রূপান্তর করতে পারবো, ঠিক আছে। দেখি আমার সাথে আছেন কি না, কেউ যদি কোথাও না বুঝেন আমাকে একটু জানান। একটা কোশ্চেন দিল, আনসার দিলে ভালো হতো। আমার ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7 ফিজিক্স অপটিক্স নিয়ে কোনো ক্লাস হবে কি না, আর হলে কবে হবে। ভাইয়া আসলে হয়েছে কি, সব ক্লাসই হবে। আমরা কিন্তু অলরেডি সাদাব ভাইয়া কিন্তু আপনাদের একটা কথা দিচ্ছিল যে একে একে আমরা ফার্স্ট পেপারের সবগুলা চ্যাপ্টার করে ফেলবো, হ্যাঁ। এখন সাদাব ভাইয়ের সাথে আপনাদের কি কথা হয়েছে কি না, আমার সাথে এখনও কোনো কথা হয়নি, সে আসলে অসুস্থ মানুষ এখন, তো কথা হলে আর কি আমি বলতে পারবো। এখনও আসলে এই ব্যাপারে আমরা কোনো ডিসিশন আসতে পারিনি, কারণ হচ্ছে দেখা গেছে যে আমার নিজের পরীক্ষা চলতেছে, আমি নিজেই কিছুদিন যাবত খুব সমস্যায় ছিলাম, যে কারণে আমি কয়েকদিন এই ক্লাসটা নিতে পারিনি, নাহলে এটা আরও 1-1.5 সপ্তাহ আগে শেষ হয়ে যেত। তো আসলে এখন এটা নিয়ে একটা ইস্যু আছে, তো এই চ্যাপ্টারটা শেষ হলে আমি সাদাব ভাইয়ের সাথে কথা বলবো, যদি আমরা সেকেন্ড পেপার নিয়ে কোনো ইনিশিয়েটিভ নিতে চাই তখন হচ্ছে যে আপনাদেরকে আমরা জানাই দেবো, ঠিক আছে। কবে হবে এখন বলতে পারতেছি না আসলে। আচ্ছা এটা বুঝছেন আশা করি, হ্যাঁ। তো এইটা যদি বুঝেন আসেন আমরা একটা ঘটনা চেক করি, ঠিক আছে, ক্রস চেক করি। তাইলে এইভাবে করলে কি হচ্ছে, এইভাবে করলে আমি বাস্তব গ্যাসটাকে আপনার আদর্শ গ্যাসে রূপান্তর করতে পারতেছি। আচ্ছা তাহলে এটা গেল, হ্যাঁ। তো একটা জিনিস খেয়াল করছেন না যে আমার মানে অণুগুলো অনেক দূরে দূরে ছড়াই গেছে, তাইলে আমি কি বলতে পারি, অণুগুলো যখন দূরে দূরে ছড়াই গেছে তাহলে আমি বলতে পারি কি একক আয়তনে অণুর ঘনত্ব কমে গেছে। এটা কিন্তু আমরা খুব সহজে বলতে পারি, কি বলতে পারি, একক আয়তনে অণুর ঘনত্ব কমে গেছে। কারণ আমি যখন আইডিয়াল গ্যাস বানাইছি
তখন আমার একটা অণু এখানে, একটা অণু এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এরকম অণুর ঘনত্ব কি হয়েছে, এক এক আয়তনে অণুর ঘনত্ব কমে গেছে। ঠিক আছে, তাহলে অণুর ঘনত্ব যদি কমে যায়, এখন দেখেন আমরা কি জানি, বাস্তব গ্যাসের একটা সূত্র শিখছিলাম না? বাস্তব গ্যাসের সূত্রটা কি শিখছিলাম? পিভি ইকুয়াল টু এন আর টি, এটা শিখছিলাম আমরা। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, পিভি ইকুয়াল টু এন কি, এন ছিল হচ্ছে মোল সংখ্যা, আর কি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচার যেটাকে কেলভিনে নিতে হয়, ভি হচ্ছে এটার যে আয়তন। আচ্ছা, এই ভিটা কোন আয়তন আমাকে কেউ বলতে পারবেন? আমি আপনাদেরকে মানে জিজ্ঞেস করি, আপনারা তো পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করছেন, কেমিস্ট্রিতে ইউজ করছেন, এখানে ইউজ করছেন, এই ভিটা আসলে কি বোঝায়? এই ভিটা কি গ্যাসের অণুর আয়তন, নাকি মানে গ্যাসে যে অণুগুলা থাকে সেটার আয়তন, নাকি হচ্ছে পাত্রের আয়তন? পাত্রের আয়তন, এটা একটা প্রশ্ন, আপনারা সবাই উত্তর দেন। এটা হইলে এ, এটা হইলে বি, দেখি তো কার কি অবস্থা। সবাই একটু আমাকে দেখান তো, জানান তো দেখি আপনারা এটা সম্পর্কে ঠিক জানেন না ভুল জানেন, এটা একটু খেয়াল করে দেখি। আমরা 22 গ্যাস আর, আচ্ছা সবাই 21, এখানে সবাই আছে আসলে। ঠিক আছে, আমাকে মাঝে মধ্যে কিছু এসএসসি লেভেলের কিছু স্টুডেন্ট নক দেয়, যাদের হচ্ছে যে আপনার মানে এতদিন তারা ভাবছে যে তাদের পরীক্ষা হবে না, তো তারা দেখছিলাম মাঝখান দিয়ে আপনার ক্লাসও করে, তো ক্লাস করে আবার খবর দেয় যে ভাইয়া বুঝছি বা বুঝি নাই কিছু একটা। তো যাক, পরে আর কি, যার যেভাবে ইচ্ছা। অণুর আয়তন বলতেছেন, কেউ বলতেছেন গ্যাসের, এ এ এ, সবাই খালি এর উত্তর দিচ্ছেন। ওকে, ভেরি গুড। আপনারা যারা এর উত্তর দিচ্ছেন, দেখি কয়জনে এর উত্তর দিচ্ছে। বহু মানুষ এর উত্তর দিচ্ছে। ও এসএসসি, আমি এসএসসি না তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই দেখেন, যারা হচ্ছে গ্যাসের আয়তন বলছেন তারা ভুল বলতেছেন। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা কি বলতেছি, চ্যাপ্টারটা আমরা বলতেছি আইডিয়াল গ্যাস। ঠিক আছে, চ্যাপ্টারটা কি বলতেছি, আইডিয়াল গ্যাস। আর আইডিয়াল গ্যাস তখনই হবে যখন হচ্ছে যে গ্যাসের আয়তনটা, মানে গ্যাসের অণুসমূহের যেই আয়তন, সেটা হচ্ছে যে আপনার পাত্রের আয়তনের তুলনায় খুবই ক্ষুদ্র হবে। আর আমরা সবসময় কি জানি, আমি গ্যাসকে যেই পাত্রে ছেড়ে দেবো সেই পাত্রের আকার ধারণ করবে, তো আপনি তো ওই ক্ষুদ্র আয়তনটা বের করতে পারবেন না ওইভাবে, কথা বুঝছেন? তো আপনাকে কি করতে হবে, হিসাবের সুবিধার্থে আপনাকে সবসময় পাত্রের আয়তনটা নিয়ে করতে হবে। কারণ কি, আমরা কি জানি, ওই যে আবারও সেম কথা, গ্যাসকে যেই পাত্রে ছেড়ে দেবো সেই পাত্রের আকার ধারণ করবে, সেই পাত্রের আয়তন ধারণ করবে। তো সেই পাত্রের আয়তন যদি সে ধারণ করে, তাহলে গ্যাসের টোটাল আয়তনটা আমরা নেই কি, আসলে পাত্রের আয়তনটা নিই। কিন্তু আসলে ঘটনা কি হওয়া উচিত ছিল, ঘটনা হওয়া উচিত ছিল গ্যাসের অণুর আয়তন, কিন্তু আমরা অণুর আয়তন কিন্তু নেই না, আমরা ঘুরে ফিরে পাত্রের আয়তনটাই নিই। ঠিক আছে, এটাই সিস্টেম, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, তো যাক, এই ভুল করবেন না কেউ। হ্যাঁ, আমরা কিন্তু পাত্রের আয়তন নেই সব সময়, এটা কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। তো এটা কি, পাত্রের আয়তন। তারপরে এন কি, মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাসীয় ধ্রুবক। আচ্ছা, আর এর কিন্তু আবার দুইটা ভ্যালু আছে, একটা ভ্যালু কি 8.314 জুল পার মোল পার কেলভিন, আরেকটা ভ্যালু আছে আপনারা অনেকেই জানেন 0.08206 লিটার এটিএম পার মোল পার কেলভিন। হ্যাঁ, আচ্ছা, দুইটা কেন লিখলাম, দুইটা লিখলাম কারণ হচ্ছে যে আমি ওই দিন হচ্ছে যে টেস্ট পেপার সলভ করছিলাম, তো তখন দেখলাম যে সবাই হচ্ছে এটা দিয়ে অঙ্ক করে ফেলে। তো আপনাকে যখন আয়তনটা লিটারে দেওয়া থাকবে, প্রেসারটা এটিএমে দেওয়া থাকবে, তখন তো আপনি এইটা ইউজ করবেন, তখন কিন্তু আবার এটা ইউজ করবেন না। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু বুঝে শুনে করবেন, যে এককের সাথে একক মিলায় করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এটা তো একটা আদর্শ গ্যাসের সমীকরণ। হ্যাঁ, তো এইটা থেকে আমি কিছু প্যারামিটার বের করব। পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এন কি, এন হচ্ছে মোল সংখ্যা। তো মোল সংখ্যা ইকুয়াল টু আমরা কি জানি, কারো যদি আমার ওইটা নিয়ে কোনো ডাউট থাকে সে আমাকে জানাইতে পারেন যে কেন আমি বি বলছি। হ্যাঁ, কি লিখছেন আপু, বুঝি নাই। আচ্ছা, মোল সংখ্যা ইকুয়াল টু কি, মোল সংখ্যা এন ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই এম। ঠিক আছে, ডব্লিউটা কি, পারমাণবিক ভর, মনে করেন কোন একটা ওখানে যে পরিমাণ উপস্থিত পদার্থ আছে সেটার যে পারমাণবিক ভর সেটা, এবং সেটার যেই পরমাণুর ভর যেটা সেটা, আর সেটা যে পারমাণবিক ভর নিচে সেটা দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, তাহলে আপনি মোল সংখ্যা পারবেন। বা একটা অণুর কি পরিমাণ উপস্থিত আছে সেই ভরটা ডিভাইডেড বাই অণুর আণবিক ভরটা। ঠিক আছে, সেটাই কি আপনার মোল সংখ্যা নির্দেশ করতেছে। ঠিক আছে, আশা করি জিনিসটা আপনারা জানেন সবাই। তো এইটা যদি জানি, মনে করেন এটাকে আমি ছোট এম দ্বারা প্রকাশ করি, ছোট এম, আর আণবিক ভর বা পারমাণবিক ভরকে বড় এম দ্বারা প্রকাশ করতেছি,
তাহলে n ইকুয়াল টু কি m/m ইন্টু r ইন্টু টি, ঠিক আছে। তো এখন দেখেন আমি কি চাচ্ছি সেটা বলি, আমি চাচ্ছি ডেনসিটিটা বের করতে। কারণ কি আমি এখান থেকে আপনাদেরকে বলছি যে আমরা হচ্ছে অণুগুলোকে দূরে সরায় দেবো। অণুগুলোকে দূরে সরায় দেওয়া মানে হচ্ছে তাদের ঘনত্ব কমে যাওয়া। তো তাদের ঘনত্ব কমে যাওয়া মানে কি, তাদের ডেনসিটি কমে যাওয়া। তো তাদের ডেনসিটি কমলে তারা কি প্যারামিটার দেখাবে সেটাই আমি এখন বের করব, ঠিক আছে। তো আমার এখান থেকে ডেনসিটি আনতে হবে। আমরা কি জানি রো ইকুয়াল টু কি m/v না, রো ইকুয়াল টু m/v। তাহলে এই যে m আছে এটা নিচে v কে নিয়ে আসবো, তাইলেই আমি রো পাওয়া যাবো। হ্যাঁ, m এর নিচে v কে আনলাম আর এই বড় m কে আলাদা করে দিলাম ইন্টু আর টি, ঠিক আছে। তাহলে আচ্ছা এইটাকে এক সাইডে রাখি, এটা হচ্ছে রো, আর হচ্ছে এইটাকে এই সাইডে নিয়ে যাই pm ডিভাইডেড বাই RT, ঠিক আছে। এই যে এটা, তো এখন আমরা জানি যে এই জিনিসটা অলরেডি আদর্শ গ্যাস যখন হচ্ছে এগুলা মেনে চলে। তো এখন আমি দেখি আদর্শ গ্যাস আসলে কখন হবে, অন্যভাবে চিন্তা করি। এখন আদর্শ গ্যাস তখনই হবে যখন হচ্ছে কি ঘনত্ব কম। ঘনত্ব কম মানে তারা অনেক দূরে ছড়ায় থাকবে, আর হচ্ছে অনেক দূরে ছড়ায় থাকা মানেই হচ্ছে তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নাই, এবং অনেক দূরে ছড়ায় থাকা মানেই কি গ্যাসের যে আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য, ঠিক আছে। তার মানে ডেনসিটিটা মানলেই চলতেছে। তাহলে আমার এই ডেনসিটি সব থেকে কম হবে কখন, দেখেন তো, যখন এই RRT এর মানটা সব থেকে বেশি, মানে সব থেকে বড় সংখ্যা দিয়ে যদি নিচে দিয়ে আমি ভাগ দেই, তাহলে এই জিনিসের মানটা আলটিমেটলি সব থেকে ছোট হয়ে যাবে না? এটা কিন্তু কথা কি বুঝতে পারছেন? সব থেকে বড় মান দিয়ে যদি ভাগ দিই তাহলে তো সব থেকে ছোট মান পাবো। এখন দেখেন এই আর তো হচ্ছে একটা ধ্রুবক, আর এর মান তো চেঞ্জ করতে পারবেন না, তার মানে আপনি টি এর মান চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তার মানে টি এর মানটা কি হবে, অনেক বাড়াইতে হবে। টি কি টেম্পারেচার না, তার মানে উচ্চ তাপমাত্রা প্রয়োজন। হ্যাঁ, উচ্চ তাপমাত্রা প্রয়োজন। এখন একটা জিনিস দেখেন, খালি উচ্চ তাপমাত্রা দিয়ে ভাগ দেব, উপর দিয়ে যদি একটু কমায় দিতে পারি তাহলেও তো লাভ আছে। তাহলে এখন দেখেন প্রেশার, কোনো একটা নির্দিষ্ট জায়গায় বায়ুর প্রেশার বা যে কোনো জায়গায় প্রেশার কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে। আচ্ছা, প্রেশার আপনি চেঞ্জ করতে পারবেন, প্রেশার চাইলে চেঞ্জ করতে পারবেন, এনভায়রনমেন্ট চেঞ্জ করে প্রেশার চেঞ্জ করতে পারবেন, বাহ্যিকভাবে প্রেশার চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন বস্তুর তো ভর নির্দিষ্ট, বস্তুর ভর কি নির্দিষ্ট, ভর তো চেঞ্জ করতে পারতেছি না, তো আমি প্রেশারটা কমাই দিতে পারি, ঠিক আছে। তার মানে নিম্নচাপ করতে পারি আমি চাইলেই, ঠিক আছে। তাইলে এখন দেখেন আমি যদি উচ্চ তাপমাত্রা দিয়ে ভাগ করি আর নিম্নচাপ যদি উপরে থাকে তাহলে কিন্তু আমার ডেনসিটিটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যখন আমি উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ দিব কোনো একটা জায়গায় তখন দেখা যাবে যে আমার ডেনসিটি কমে যাচ্ছে। ডেনসিটি কমে গেলে আমার হচ্ছে নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হচ্ছে, এবং হচ্ছে আপনার গ্যাসের আয়তন পাত্রের আয়তনের জন্য খুবই ছোট হচ্ছে। তার মানে সেই গ্যাসটা কি হয়ে যাচ্ছে, রিয়েল গ্যাস হয়ে যাচ্ছে বা আদর্শ গ্যাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের বইয়ের মধ্যে একটা লাইন বলা আছে, সেটা হচ্ছে যে উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে সকল গ্যাসই বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে, ঠিক আছে। এবং এই একটা থিওরি ব্যবহার করেই আমরা হচ্ছে যে সব অঙ্কগুলা করতেছি, ঠিক আছে। আচ্ছা, বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো, যদি বুঝে থাকেন। ভাইয়া সব চ্যাপ্টার পড়ি, 2 দিন পরে আবার সব ভুলে যাই। আসলে ভুলে যাওয়াটা আমাদের সবারই বৈশিষ্ট্য, ভুলে যাবেন, কিন্তু বারবার চর্চা করতে হবে ভাইয়া, নাইলে কোনো উপায় নেই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনারা কি বুঝছেন কি না এটা আমাকে বলেন। এটা বুঝলে ভাইয়া আস্তে করে একটু করে সামনে যাব। হ্যাঁ, একটা জিনিস বলি, হ্যাঁ আপনারা বলতেছেন না আপনারা ভুলে যান, আমি নিজে কিন্তু স্টুডেন্ট, আপনাদের সাদাব ভাই নিজে কিন্তু স্টুডেন্ট, আমাদেরও কিন্তু পরীক্ষা, আমাদের পড়া আছে, আমরাও ভুলে যাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যেহেতু আপনাদের সিনিয়র অলরেডি, যেহেতু আমরা একটা পজিশনে আসছি, তো আপনাদের মনে হইতে পারে যে অনেক কিছু, আসলে অনেক কিছু না, আমরাও স্টুডেন্ট, আমরাও পড়ালেখা করি, আমরাও দেখা যায় পরীক্ষায় ভালো খারাপ করি, সবই আছে আমাদের লাইফেও, সব আছে। কিন্তু কথা হচ্ছে সব কিছু মেনটেন করে এক্সট্রা কিছু করার একটা ইচ্ছা আছে আমাদের মধ্যে, যেটা আপনাদেরও করতে হবে, ঠিক আছে। ওইটুকু করতে পারলেই চলবে, এনাফ, মোর দ্যান এনাফ। আর হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা মানে আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্ট হিসেবে যেটা ফিল করি, আপনার চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিছু করতে পারবেন না। যেমন ধরেন আপনাদের ক্লাস নিতে কিন্তু আমার খুব মজা লাগে, টিউশন করাইতে আমার খুব মজা লাগে, ঠিক আছে। অনেক কারণেই মজা লাগে, কারণ না বলি, তো দেখা যায় যে টিউশন করতে খুব মজা লাগে। কিন্তু এই যে লাস্ট কয়েকদিন যাবত আমার হচ্ছে থিসিসের প্রপোজাল হয়েছে, ঠিক আছে। আমার এটার অনেক বড় একটা ফাইল, প্রায় আপনার 34-35 পৃষ্ঠায় টাইপ করে আপনার জমা দিতে হয়েছে, ছবি টবি অ্যাড করে অনেক কিছু করে, তারপরে দিয়ে মনে করেন যে মানে কঠিন কাজ, আপনারা জানেন হয়তো বা অনেকে, মানে একটু গবেষণা কর্ম টাইপের থিসিস পেপার। তো হচ্ছে তারপরে এটার উপর আবার প্রেজেন্টেশন স্লাইড বানাইতে হয়েছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অনলাইনে যেহেতু এখন সব, তো অনলাইনে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হয়েছে। তো দেখা গেছে এটার জন্য হচ্ছে
আপনার আগের 3-4 দিন আমি কোনো ঘুমাইতেই পারিনি, মানে আমার কাজ শেষ হচ্ছে না, মানে এত একবার পড়ছি এটাকে প্রুফ রিড দিচ্ছি, ভুল হচ্ছে বারবার, ভুল আমারও হয়, অনেক বেশি হয়, তো ভুল হচ্ছে বারবার, সেগুলোকে ঠিক করতেছি। তো দেখা গেছে আমি আগে 3-4 দিন ঘুমাইতেই পারিনি, ঠিক আছে। আমি গতকালকে রাত্রেও মনে হয় 2 ঘন্টা ঘুমাইতে পারিনি, সকালে উঠে আবার চলে আসছি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার জরুরত কতটুকু সেটা বোঝা লাগবে, ঠিক আছে। আপনার যদি জরুরত বেশি আপনি যে কোনো কিছু করতে পারবেন, আর আপনার যেটা অ্যাচিভ করতে হবে সেটা আপনি ঘুমায় কোনো দিন অ্যাচিভ করতে পারবেন না। যেটা অ্যাচিভ করতে হবে সেটা রাত জায়গা হলেও অ্যাচিভ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ঘুমায় ভাইয়া সারাদিন ঘুমাইছি, রাত্রেবেলা ওইটা পড়তে বসছি, দেখি ভালো লাগে না, আবার ঘুমায় গেছি, এরকম হলে হবে না। তো অনেক গল্প বলে ফেলাইলাম, এত গল্প আসলে বলা ঠিক না ভাই। কে জানি থিসিস জিনিসটা চাক্ষুষ দেখে ফেলছে, আশা করি এইটুকু বুঝতে পারছেন। হ্যাঁ, তো আসলে এখানে তেমন কিছু নাই ভাইয়া, জাস্ট একটু করে বলে দিলাম আর কি, এই জিনিসগুলো যাতে ক্লিয়ার থাকে। হ্যাঁ, তো এই মুহূর্তে ভাইয়া একটু, আচ্ছা আরও 2-একটা কথা বলে নিই। কঠিন আর তরলের উপর চাপের কিন্তু ওরকম মানে প্রভাব আছে, অবশ্যই প্রভাব আছে, কিন্তু কথা হচ্ছে এই প্রভাবটা হচ্ছে একটু কম, ঠিক আছে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে চিন্তা করবেন, গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাবটা হচ্ছে ভয়াবহ। গ্যাসের ক্ষেত্রে আপনি 1 atm প্রেশার দিলেও হিউজ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। মানে গ্যাস কম্প্রেস হয়ে যাবে বা গ্যাস প্রসারিত হয়ে যাবে, তার মানে গ্যাসের উপর হচ্ছে আপনার চাপের প্রভাবটা সব থেকে বেশি। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। ওই জন্য হচ্ছে আমাদের যে সূত্র, সেই সূত্রতে কিন্তু প্রেশার আছে, পিভি ইকুয়াল টু nRT, ঠিক আছে। আচ্ছা, আবার গ্যাসের ক্ষেত্রে কিছু প্যারামিটার আছে, ঠিক আছে। প্যারামিটারগুলো কি? টেম্পারেচার, প্রেশার, ভলিউম আর হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে। আপনাকে যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচার, প্রেশার, ভলিউম আর মোল সংখ্যা বলা থাকে, আপনি ওই গ্যাসের ব্যাপারে সব কিছু ব্যাখ্যা করতে পারবেন। এই চ্যাপ্টারটা আপনারা মেবি কেমিস্ট্রিতেও পড়ছেন, সেখানে আপনারা জানেন যে আপনাকে টেম্পারেচার, প্রেশার, ভলিউম আর মোল সংখ্যা যদি দেওয়া থাকে, দুনিয়া সব বের করতে পারবেন গ্যাসের ব্যাপারে, ঠিক আছে। তো এটা সবসময় মাথায় রাখবেন। তো যে কোনো জায়গায় আপনাকে যদি টেম্পারেচার, প্রেশার আর ভলিউম দেওয়া থাকে, আপনি অবশ্যই মোল সংখ্যা খুঁজবেন, যেটা দেওয়া থাকবে না সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন, তাইলে দেখবেন অটোমেটিক্যালি উত্তর ফাইন্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন তাইলে বইয়ের কিছু পড়াই যাই, দেখি আমার সাথে কে কে আছেন। ভাইয়া মাস্টার্স তো পড়তেছেন? আরে না রে বোকা, আমি এখন অনার্স পড়তেছি। ভাইয়া সৃজনশীল করাইয়া দিলে ভালোই তো। আচ্ছা, সৃজনশীল করাই দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে, সমস্যা নেই। আরে আমি, আপনারা যারা 21 আছেন তাদের জন্য বলি, আমি আপনাদের কি বলে পাঞ্জেরি থেকে আমি কিছুদিন আগে ওই যে সাদাত বাইরে আরেকটা ইয়ের জন্য আমি হচ্ছে আপনাদের কিছু সিকিউ সলভ করছিলাম, হ্যাঁ, থার্মোডাইনামিক্সের। তো আমি থার্মোডাইনামিক্সের সিকিউ সলভ করতে গিয়ে দেখলাম যে একই জাতীয় কোশ্চেন বারবার আসতেছে। হ্যাঁ, তো ওই জিনিসটা আসতে পারে, এটা বলে দিলাম আগে থেকে। হ্যাঁ, আপনাদের একই জাতীয় প্রশ্ন বারবার আসতেছে আমি দেখলাম। আচ্ছা, আমাদের আদর্শ গ্যাসের কিছু সূত্র আছে, আপনারা এগুলো কয়েকটা অ্যানালিসিস করলে 10টা যদি সলভ করেন তাইলেই বুঝে যাবেন কোন জিনিসটা আসতেছে, ঠিক আছে। গ্যাসের কিছু সূত্র আছে। প্রথম সূত্রটা কি? বয়েলের সূত্র, এটা আপনারা শিখছেন। তারপর চার্লসের সূত্র, তারপর হচ্ছে চাপীয় সূত্র, ঠিক আছে। আচ্ছা, বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্র, তো এখন একটা জিনিস দেখেন, সবগুলো সূত্র একই টাইপের, প্যাটার্নটা আমি বলে দিই আপনাকে। একটু আগে আমি প্যারামিটার দেখালাম না, যে ভলিউম, টেম্পারেচার, প্রেশার আর মোল সংখ্যা। তো এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা চাপের সূত্র যাই বলি না কেন, ওইগুলো হচ্ছে এই 3টা জিনিসকে নিয়ে তৈরি, ঠিক আছে। এই 3টা জিনিসকে নিয়ে তৈরি, মানে ঘুরে ফিরে এদের মধ্যে সম্পর্ক। যেমন ধরেন বয়েলের সূত্র কি? প্রেশার আর ভলিউমের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তো বয়েলের সূত্র যখন প্রেশার আর ভলিউমের মধ্যে সম্পর্ক, মনে করেন মোল সংখ্যাটা এখন ভুলে যান, তখন আপনি কি বলবেন? স্থির তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর যে আয়তন, সেটা হচ্ছে তার প্রেশারের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে ভি সমানুপাতিক 1/p, ঠিক আছে। বা জিনিসটা ঘুরায় বলি, পি সমানুপাতিক কি? 1/v, এভাবেও বলতে পারি আমরা, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে আপনাদের বইয়ের মধ্যে কি আছে? বইয়ের মধ্যে আছে হচ্ছে ভি সমানুপাতিক 1/p। তো আপনি জিনিসটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? স্থির টেম্পারেচারে কোনো একটা জিনিসের ভলিউম তার প্রেশারের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো আপনাকে যদি বলি চার্লসের সূত্র, চার্লসের সূত্রটা কি? ব্যাখ্যা করবো একটু পরে, সমস্যা নেই, মানে আগে সূত্রগুলো কিভাবে মনে রাখবেন সেটা বুঝিয়ে দিই। চার্লসের সূত্রটা কি? প্রেশার আর টেম্পারেচারের মধ্যে সূত্র, ঠিক আছে। তাহলে প্রেশার আর টেম্পারেচারের মধ্যে সূত্র হলে কে স্থির থাকবে? ভলিউম স্থির থাকবে। তাই আপনি বলবেন স্থির আয়তনে কোনো একটা বস্তুর উপর প্রেশার তার টেম্পারেচারের সমানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। এটা সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এটা হচ্ছে চার্লসের সূত্র। আচ্ছা, একটু ভুল বলছি আমি, চার্লসের সূত্র হচ্ছে ভলিউম আর টেম্পারেচারের, এটার, ঠিক আছে। আর হচ্ছে চাপের সূত্র হচ্ছে ওইটা, চাপের সূত্রের সাথে মিলাই দিলাম,
পি সমানুপাতিক টি হচ্ছে চাপের সূত্র, ঠিক আছে। তাইলে হচ্ছে আপনি যখন চার্লসের সূত্র বলবেন তখন আপনাকে প্রেশারটা স্থির থাকবে, স্থির চাপে কোনো একটা জিনিসের ভলিউম তার টেম্পারেচারের সমানুপাতে পরিবর্তিত হয়। আর চাপের সূত্র যখন বলবেন তখন হচ্ছে স্থির আয়তনে কোনো একটা বস্তুর উপর যে প্রেশার সেটা তার টেম্পারেচারের সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যখন আমি প্রেশার বাড়াবো আমার টেম্পারেচার বাড়বে, প্রেশার কমাবো টেম্পারেচার কমবে। এখানে কি যখন ভলিউম বাড়াবো টেম্পারেচার বাড়বে, ভলিউম কমাবো টেম্পারেচার কমবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি হবে, প্রেশার বাড়াবো তো ভলিউম কমে যাবে, ঠিক আছে। প্রেশার বাড়ালে ভলিউম কমবে, আবার প্রেশার কমালে ভলিউম কী হবে, বাড়বে, কারণ ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। তো এই তিনটা ঘটনা, আবার এই তিনটা ঘটনা থেকে তিনটা সূত্র আসবে। তো আমি একটু শর্টকাটে বলি আর কি জিনিসগুলা। দেখেন ভি ইকুয়াল টু কি কে ইন্টু 1/p, কারণ কি এটা সমানুপাতে চেঞ্জ হচ্ছে, তার মানে কি পি ভি ইকুয়াল টু কে। আবার এইখান থেকে যদি আমরা বের করি তাহলে ভি ইকুয়াল টু কে ইন্টু টি, ঠিক আছে। তার মানে ভি বাই টি ইকুয়াল টু কি কে। আবার এটার ক্ষেত্রে কি পি ইকুয়াল টু মনে করেন কে ইন্টু টি, মানে সবগুলোর সমানুপাতিকটা উঠে আমি ধ্রুবক আনতেছি, তার মানে পি বাই টি ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমি কি সূত্র পাবো, এখান থেকে আমরা একটা সূত্র পাবো যে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু কে, ঠিক আছে। এটা থেকে এই সূত্রটা পাবো। তো আপনাকে দেখা যাবে যে দুইটা প্রেসার দেওয়া থাকবে আর একটা ভলিউম দেওয়া থাকবে, অন্য ভলিউমটা বের করতে বলবে। তারপর আপনাকে মানে সাধারণত যেটা বলে যে ভলিউমের পরিবর্তনটা কত, তো আপনি V2টা যখন বের করবেন, V2 বের করে শেষ করলেন মনে করেন, তারপরে পরিবর্তন বের করতে বলছে না, ডেল V ইকুয়াল টু V2 মাইনাস V1, এটা বের করবেন, ঠিক আছে। আবার এটা থেকে কি আসতে পারে, এটা থেকে সূত্র আসবে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। আশা করি বুঝতে পারছেন জিনিসটা কি। এখান থেকে আসবে কি P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2, ঠিক আছে। তো এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে এটা যে আপনারা যারা হচ্ছে অঙ্ক করেন বা হচ্ছে যাদের পরীক্ষা আছে তাদের এই জিনিসগুলো থেকে আসতে পারে, ছোট ছোট জিনিস, এগুলো থেকে নৈবিত্তিকও আসতে পারে, এগুলো থেকে 3 নম্বরের গ নম্বরের অনুধাবনমূলক অঙ্ক আসতে পারে, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এখন হচ্ছে যে আমরা বয়েলের সূত্র নিয়ে একটু বড় করে আলোচনা শুরু করি। বয়েলের সূত্র, তো বয়েলের সূত্র কি অলরেডি আমরা সবাই দেখে ফেলছি। বয়েলের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক 1/p যখন কি টেম্পারেচার কনস্ট্যান্ট বা স্থির, ঠিক আছে। আচ্ছা, তো বয়েলের সূত্রটা বইয়ের ভাষায় কি বলছে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা যদি স্থির থাকে তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কোনো একটা নির্দিষ্ট ভরের, আপনাকে কিন্তু এই প্যারামিটারগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, নাইলে কিন্তু লিখলে লাভ নেই, ঠিক আছে। কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার আয়তন প্রেসারের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, ঠিক আছে। এই হচ্ছে শর্ত। এই তিনটা শর্ত যদি লেখেন তাইলে হচ্ছে আপনার বয়েলের সূত্রটা সঠিক হয়েছে, অন্যথায় সঠিক হয়নি। মানে এটা দিয়ে আপনি অঙ্ক করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনাকে যখন বিবৃত করতে বলবো অবশ্যই নির্দিষ্ট ভরের কথাটা উল্লেখ করতে হবে, তা না হলে হবে না। তো এখান থেকে আমরা কি সূত্র পাইছি, এখান থেকে আমরা সূত্র পাইছি কি একটু আগে ভাইয়া লিখছিলাম P1 V1 ইকুয়াল টু P2 V2। আপনার এখান থেকে এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখন আপনার এখান থেকে আরেকটা কি আছে, এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে আপনার গ্রাফ লাগবে, ঠিক আছে, গ্রাফ। তো এখন দেখেন আমরা গ্রাফ আঁকবো। গ্রাফ হচ্ছে কয়েক রকমের হইতে পারে। প্রথম রকম যেটা হইতে পারে সেটা একটু দেখি কোন দিকে কি। আচ্ছা, মনে করেন P আর হচ্ছে 1/v, এটার গ্রাফ আপনাকে আঁকতে বলছে, ঠিক আছে। P আর 1/v এটাকে গ্রাফটা আঁকতে বলছে। তো এখন দেখেন v এর সাথে 1/p বা p এর সাথে 1/v এর সম্পর্ক কি, দেখেন তো p এর সাথে 1/v এর সম্পর্ক কি। আমরা কি v এর সাথে 1/p এর সম্পর্ক জানি, তার p এর সাথে 1/v এর সম্পর্ক কি, এটাই তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা একটু ঘুরায় লেখেন তাহলে সেমই আসবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন p এর সাথে যদি 1/v এর সম্পর্ক দেখি, টোটাল 1/v এর সম্পর্ক কিন্তু, ঠিক আছে, খালি v এর সম্পর্ক না। তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার যখন প্রেসার বাড়বে হিসাবটা কি বলে, p এর সাথে 1/v এই টোটাল জিনিসটা সমানুপাতিক সম্পর্ক, p এর সাথে 1/v এই টোটাল জিনিসটা সমানুপাতিক সম্পর্ক। তার মানে এই টোটাল জিনিসটার মান যদি বাড়ে p এর মান বাড়বে, এই টোটাল জিনিসটার মান যদি কমে p এর মান কমবে। আশা করি বুঝতে পারছেন, এখানে কিন্তু টোটাল জিনিস শুধু v না, 1/v টোটালটার মান যদি বাড়ে p এর মান বাড়বে, 1/v টোটালটার মান কমলে p এর মান কমবে, ঠিক আছে, সমানুপাতে পরিবর্তিত হবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সমানুপাতে চেঞ্জ হচ্ছে, তার মানে আপনি দেখেন এই জিনিসটা যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু দেয়, যে মনে করেন আমার এই 1/v এর মানটা 0 থেকে আরম্ভ হয়েছে, ভলিউমটা 0 থেকে আরম্ভ হয়েছে কোনো একটা ভাবে, 0 থেকে আরম্ভ হয়ে ক্রমান্বয়ে সে বাড়তেছে মানে সামনের দিকে ইনক্রিজ হচ্ছে, তাহলে কি হবে, এই p এর মান কি ক্রমান্বয়ে বাড়তে থাকবে না। তাহলে মনে করেন এখান থেকে 0 থেকে যাত্রা শুরু করলাম,
এই যে আপনার 1/v এর মানটা ক্রমান্বয়ে বাড়তেছে, আপনার p এর মানটাও ক্রমান্বয়ে বাড়তেছে। ব্যাপারটা কিন্তু এরকম হবে, ঠিক আছে, যে এটা ডিজিট ডে বাই ডে বাড়বে, এটা ডিজিটও ডে বাই ডে বাড়বে, মানে সমানুপাতে চেঞ্জ হচ্ছে। এই জন্য হচ্ছে কি এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে এখান থেকে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে এটা কিভাবে হইলো। কেউ না বুঝলে জানাবেন কমেন্টে, আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে PV এর গ্রাফ, ঠিক আছে, P আর V এর গ্রাফ। তো এখন দেখেন আপনার P এদিকে মনে করেন, V এদিকে মনে করেন, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন, P আর V এর মধ্যে সম্পর্ক কি, আমরা কি দেখতেছি, V সমানুপাতিক 1/p। তো এখন একটা জিনিস দেখেন, এই P এর মান যদি বাড়ে, P এর মান যত বাড়বে 1/p এর মান কি তত কমবে না? P এর মান যত বাড়বে 1/p এর মান কিন্তু তত কমবে, হ্যাঁ, মানে এই P এর মান বাড়লে 1/p এর মান কমে, আর 1/p এর মান কমা মানে হচ্ছে ভলিউমটা কমা, ঠিক আছে। তার মানে প্রেসার বাড়লে ভলিউম কমে, আবার প্রেসার কমলে ভলিউম বাড়ে, ঠিক আছে। প্রেসার বাড়লে ভলিউম কমবে, আবার প্রেসার কমলে ভলিউম বাড়বে, ঠিক আছে। তাইলে জিনিসটা কীরকম, গ্রাফটা হবে হচ্ছে এরকম। এখন এইটার ক্ষেত্রে দেখেন তো, আপনার প্রেসারটা যত বাড়তেছে, এই দেখেন এই দিক থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এদিক থেকে শুরু হয়েছে প্রেসার। এই জায়গায় প্রেসার কি ছিল, এই জায়গার তুলনায় অবশ্যই এই মনে করেন A পয়েন্ট নিলাম, B পয়েন্ট নিলাম, C পয়েন্ট নিলাম। A পয়েন্টে দেখেন তো প্রেসারটা C পয়েন্ট B পয়েন্টের তুলনায় কম, কিন্তু দেখেন এই জায়গার ভলিউম কি অনেক বেশি, এই যে ভলিউমটা এই জায়গায়। আবার B পয়েন্টে যদি প্রেসারটা দেখি, B পয়েন্টের প্রেসার আর একটু বেশি, কিন্তু ভলিউম দেখেন এই জায়গায় নেমে আসছে। C পয়েন্ট ভ্যাট চিত্র আঁকা ভালো হয়নি, এই যে এরকম নামবে আস্তে আস্তে। C পয়েন্টটা মনে করেন এখানে, C পয়েন্টের প্রেসারটা আরও বেশি, ভলিউম দেখেন আরও কমে গেছে। আবার উল্টা করে যদি বলি, C পয়েন্টে প্রেসার বাড়ছে, ভলিউম কি হচ্ছে, কমছে। আবার প্রেসার কমছে, ভলিউম বাড়ছে, আবার প্রেসার কমছে, ভলিউম বাড়ছে, ঠিক আছে। এই যে এই জিনিসটা সমর্থন করে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে। আচ্ছা, দেখি আপনারা কেউ কিছু বলতেছেন কিনা। আমি অনেকক্ষণ কমেন্ট চেক করিনি, আমি এখন একটু কমেন্ট চেক করি। ভাইয়া পর্যাবৃত্ত গতির উপর কয়টা ক্লাস হয়েছে? ভাইয়া 5টা ক্লাস হয়েছে। আপনারা কি এইটুকু বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ভাইয়া কিন্তু কোনো তাড়াহুড়া করতেছি না, ঠিক আছে, তাড়াহুড়া করার দরকার নেই। আমি চ্যাপ্টারটা একবার মানে একটু আগে দেখলাম ক্লাস নেওয়ার আগে, যে বেশি বেশি সময় লাগবে না। 4টা ক্লাস বলছি, 4টা ক্লাস হয়ে যাবে। আর 4টা ক্লাস আমি টানা নিয়ে নিব, আপনারা টেনশন করেন না। 2টা কি হবে, কি 2টা হবে ভাইয়া? ভাইয়া 7টায় ক্লাস যেতে হয়, 7টার মধ্যে ক্লাস শেষ করলে ভালো হয়। হ্যাঁ, যেভাবে করতেছি 7টার মধ্যে তো ক্লাস শেষ করবো কি করে? আচ্ছা, আমি তাড়াতাড়ি করি, আপনারা যদি কিছু না বোঝেন আপনারা জানান, ঠিক আছে। আচ্ছা, আরও গ্রাফ আছে। এটার ক্ষেত্রে 4টা গ্রাফ দেখছি এখন পর্যন্ত। আমি অন্য বই এখন অ্যানালাইসিস করতে সুযোগ পাইনি। ইনশাল্লাহ আজকে করা শুরু করব অ্যানালাইসিস, কালকে আপনারা পেয়ে যাবেন। আগামী ক্লাস থেকে অন্যান্য বইয়ের যেগুলো আছে সেগুলো দেখানো শুরু করবো। আচ্ছা, আরেকটা গ্রাফ আছে, সেটা কি, পিভি বনাম, পিভি বনাম হচ্ছে ভি, একবার ভি আর একবার প্রেসার, ঠিক আছে। মানে এই যে পিভি বের করলাম না, ওই যে পিভি ইকুয়াল টু কে, ওই পিভি বনাম আপনার ভি বা পি এর একটা গ্রাফ। হ্যাঁ, এখন প্রথম কথা যেটা সেটা আমি বলে দিই, পিভি ইকুয়াল টু কে, তার মানে কি পি আর ভি এর গুণফলের যে ভ্যালুটা সেটা কি একটা ধ্রুবক ভ্যালু, এটা কি চেঞ্জ হবে? আপনি যতই প্রেসার চেঞ্জ করেন না কেন, যতই ভলিউম চেঞ্জ করেন না কেন, এটা কিন্তু একটা জায়গায় ফিক্স, ঠিক আছে। কারণ এটা পিভি ইকুয়াল টু কে, এটা আমরা সূত্র থেকেই পাইছি, ঠিক আছে। তাহলে আমার ভলিউম যতই বাড়ুক, এখানে মনে করেন প্রেসার নিলাম, প্রেসার যতই বাড়ুক, এই পিভি এর গুণফলটা কনস্ট্যান্ট, এটা তো আমি দেখতেছি এখান থেকে। তাহলে পিভি এর মান মনে করেন যে কোনো একটা মান, মনে করেন এই বরাবর আপনি পিভি নিলেন, এই বরাবর আপনি পিভি নিলেন, মনে করেন এইটা হচ্ছে পিভি এর মান। তাহলে ভলিউম যতই বাড়ুক না কেন এই পিভি এর মান তো কনস্ট্যান্ট। ভলিউম যতই বাড়ুক না কেন এই পিভি এর মানটা কি, সরি প্রেসার যতই বাড়ুক না কেন পিভি এর মানটা কি, কনস্ট্যান্ট। তো আশা করি বুঝতে পারছেন, গ্রাফ 4টাই খুবই সহজ সহজ গ্রাফ, কিন্তু জানতে হবে, নাইলে মনে করেন ভলিউমের সাথে সাথে এটারে বাড়াই দিলেন, প্রেসারের সাথে সাথে এটারে বাড়াই দিলেন, তাইলে হইল না। ভলিউম যাই থাক, প্রেসার যাই থাক, দুইটা ক্ষেত্রেই কি পিভি এর মান কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের বয়েলের সূত্রের ছোটোখাটো কিছু ব্যাপার স্যাপার ছিল। এইটুকু যদি বুঝেন, বয়েলের সূত্র এই জীবনে কেউ কখনো ভুল করেনও নাই, করবেনও না। আগের ক্লাসগুলো সব ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব থেকে দেখে নেবেন, ইউটিউবে দেওয়া আছে। তারপর হচ্ছে ব্যাটেলস অফ বায়োলজির যেই আমাদের ওয়েব পেজ আছে সেখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু দেখব চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা ভাই কি বলছিলাম, চার্লসের সূত্রটা কিন্তু ভাইয়া দেখাইছিলাম যে আয়তন টেম্পারেচারের সমানুপাতিক যখন হচ্ছে প্রেসার স্থির, ঠিক আছে, এটা বলছিলাম। তো চার্লসের সূত্রটা আসলে ঠিক ডিরেক্টলি এভাবে আসেনি,
কিভাবে আসছে সেটা দেখেন, আপনাদের সামনে বই থাকলে বই থেকে দেখতে পারেন যে স্থির চাপে কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা, তো জিনিসটা কি বলছে, স্থির চাপে কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, ঠিক আছে, গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য, ঠিক আছে, কোনো একটা গ্যাসের আয়তন আছে, একটা নির্দিষ্ট করে গ্যাসের এই যে আয়তনটা হচ্ছে ভি ধরলাম, বা মনে করেন ভি নট ধরলাম আপনাদের বইয়ের ভাষায়। তো ভি নট যদি তার আদি আয়তন হয়, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন প্রতি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি পায়। ঠিক আছে, 273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি পায়। আসলে ঘটনাটা কি বললো এটা আমরা আবার দেখি, ভালো করে আরেকবার পড়েন। যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন আছে, ঠিক আছে, এইটুকু ফাইন। এখন কি হয়েছে, ওই গ্যাসের যে আয়তনটা আছে সেটা তো আছে, আগে থেকে আছে। এখন মনে করেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমি 1 ডিগ্রি বাড়াবো, 1 ডিগ্রি যদি বাড়াই ওই আয়তনটা 1/273 বাড়বে। ঠিক আছে, আবার 1 ডিগ্রি থেকে যদি 2 ডিগ্রি বাড়াই, আবারও হচ্ছে কি, মানে 1 ডিগ্রি বাড়ানোর জন্য তো এটা বাড়ছেই, আবার হচ্ছে আপনি আরেক ডিগ্রি বাড়াইছেন, সেটার জন্য আবার 1/273 বাড়বে। আপনি যদি আরেক ডিগ্রি বাড়ান সেটার জন্য আবার 1/273 বাড়বে। আশা করি বুঝতে পারছেন, মানে বুঝাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার আয়তনটা 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি পাবে। তো আশা করি বুঝতে পারছেন এটা কি বলতে চাইছে এখানে। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে হচ্ছে বৃদ্ধি পাবে, আর 0 ডিগ্রি থেকে তাপমাত্রা যদি কমতে থাকে তাহলে জিনিসটা হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আশা করি এই লাইনটা কি বলছে আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখন আমরা জিনিসটা একটু অন্যভাবে করি। হ্যাঁ, তো এখন মনে করেন আপনাদের বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করেন একটা গ্যাসের আয়তন দেওয়া আছে ভি। ঠিক আছে, ভি মনে করেন মিটার কিউব, গ্যাসের আয়তনের একক কি মিটার কিউব, এসআই একক হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তন ছিল এত। হ্যাঁ, এখন 1 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা, তখন তার আয়তন কি, ওই যে আগের আয়তন ছিল, আগের আয়তনের এত অংশ বৃদ্ধি পাবে। মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন কতটুকু বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাচ্ছে হচ্ছে কতটুকু, আদি আয়তনের 1/273 অংশ। তার মানে আদি আয়তন যদি ভি নট হয়, ভি নটের 1/273 অংশ, এটা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা মানে হচ্ছে ভি নট বাই 273, এটা 1 ডিগ্রি যদি বাড়ে। আচ্ছা, 2 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি পায় তাইলে কি হবে, তাইলে কি ভি নটের এখানে কি ডাবল বৃদ্ধি পাচ্ছে না, এখানে কিন্তু ডাবল বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ভি নটের কি 2/273 অংশ হবে এখানে। ঠিক আছে, 3 ডিগ্রি বাড়লে ভি নটের কি 3/273 হবে। এখন যদি থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাইলে কি হবে, ভি নটের θ/273 হবে। এরকমই তো ঘটনাটা নাকি, আশা করি বুঝতে পারছেন। তো এটার জন্য কি হবে, এটার জন্য 2v0/273 লিখতে পারবো, এটার জন্য লিখতে পারবো যে আপনার v0 θ/273, এটা লিখতে পারবো, তাই না? তাহলে এইটা আমি কি বের করছি, আসলে এটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে আমার টেম্পারেচার কতটুকু বৃদ্ধি পেলো সেটা লিখছি, কতটুকু কি পেলো বৃদ্ধি পেলো সেটা লিখছি। কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পরে আমার আসল ভলিউম কত সেটা কি বের করছি, সেটা কিন্তু না। আমি কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরে এতটুকু বৃদ্ধি পাবে লিখছি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরে যে আয়তনটা হয়েছে সেটা কত হবে, সেটা হচ্ছে v1 = আদিতে তো ছিল এটা, আর 1 ডিগ্রি বাড়ানোর পরে আয়তন বাড়ছে এটা। তাইলে এখন আয়তন কত, v0 প্লাস মানে আদিটা প্লাস কতটুকু বাড়ছে সেটা v0/273। আশা করি বুঝতে পারছেন সবাই, কেউ না বুঝলে আমাকে বলবেন। v2টা কি হবে, 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর পরে এতটুকু বাড়ছে, তাহলে আদিতে যদি থাকে হচ্ছে v0, তাহলে কি প্লাস 2v0/273। ঠিক আছে, আবার v3 এই যে দেখেন, আচ্ছা v3 তো লেখি নেই, মনে করেন থিটা ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি পায়, থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য কি হচ্ছে আপনার যে ভলিউমটা পাচ্ছি সেটা মনে করেন v থিটা লিখলাম। তাহলে কি আদি আয়তন v0 হইলে আপনার কত আসতেছে, v0 × θ/273 আসতেছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, এই v0টা কমন নেন, 1 প্লাস θ/273, এই হচ্ছে মোটামুটি ঘটনা।
এইটুকু কে বুঝেন নাই, কার কোথায় সমস্যা আছে আমাকে দ্রুত একটু জানান, দেখি আপনাদের সমস্যা সর্ট আউট করতে পারি কিনা। হ্যাঁ বাচ্চারা জানান একটু। পিভি এর গ্রাফটা আবার বুঝান, একজন বলতেছে ক্লিয়ার ভাইয়া, আরেকজন কে জানি বলছে অনেক আগে। এই পোলাপান বলেন এইটুকু বুঝছেন কিনা, যে পিভি এর গ্রাফটা বুঝেন নাই সেও এটা বুঝছেন কিনা জানান। আপনার পিভি এর গ্রাফ আমি বুঝাইতেছি। কোথায় কোথায় দেখি, এখন থেকে কে জানি কি বলছে খেয়াল করি নাই। ভাইয়া আবার বলেন, শেষে একটু আবার বলেন। আচ্ছা বলতেছি, পিভি এর গ্রাফটা পরে বলতেছি আপনাকে, আমি এটা মাথায় রাখলাম। হ্যাঁ আচ্ছা দেখেন এখানে ঘটনাটা কি হয়েছে। ফার্স্টে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ছিল এত, এখন যখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, আমার সূত্র কি বলছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে আদি আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে আদি আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাইছে। তার মানে এটা কি, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে কতটুকু বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে, এটা কি সেই মানটা না? আবার 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে কতটুকু বৃদ্ধি পাইছে, এটা সেই মান। 3 ডিগ্রি থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে কতটুকু বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে সেই মান। এটা কি কতটুকু বাড়ছে, ঠিক আছে, সেই মানটা হচ্ছে এটা। তো এখন দেখেন তাইলে আপনার 1 ডিগ্রি সেলসিয়াস পরে এইটুকু তো বৃদ্ধি পাইছে, তাহলে তখন তার মোট আয়তন কত হয়েছে? এই আয়তন তো আগেই ছিল আর বাড়ছে এতটুকু, তাহলে মোট আয়তন কত? এইটা যোগ এইটা না? তো 1 ডিগ্রি সেলসিয়াসের পরে কি V1 যদি তার মোট আয়তন হয়, তাহলে V0 প্লাস V0/273, এইটাই লিখছি জাস্ট। আবার যখন আপনার 2 ডিগ্রি সেলসিয়াস পরে এতটুকু বাড়ছে, তখন তার আয়তন আসলে কত, নতুন আয়তনটা কত? নতুন আয়তনটা হচ্ছে আদি আয়তন যোগ এই বৃদ্ধিপ্রাপ্ত আয়তনটা, এই যে এটাই লিখছি ভাইয়া। আবার থিটা ডিগ্রি সেলসিয়াস যখন বাড়ছে, তখন তার মোট আয়তন কত? আদি আয়তন যোগ হচ্ছে নতুন যেই অংশটা বৃদ্ধি পাইছে সেটা, এই যে এটা। তো এইটা যোগ এটা করছি, ঠিক আছে, এই জিনিসটাই লিখছি আমি জাস্ট। তো তারপরে করলাম কি, এখানে V0 আছে, V0টাকে কমন নিলাম, তাহলে কি 1 + θ/273। আপনারা বুঝছেন কিনা আমাকে বলেন। এলিয়েন পড়ে ফেলছি, আরে পড়া শেষ, ভেরি গুড। আপনারা বুঝছেন? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা তো এইটুকু যদি বুঝেন, এখন আসেন এই যে আমি যেই ঘোড়ার মাথা আগে বলে আসছিলাম সূত্র, সেই ঘোড়ার মাথা নিয়ে আসি এখন, ঠিক আছে। আচ্ছা এইগুলা কেন বলতেছি, এগুলা বলতেছি ভাই, বইয়ের ভিতরে একটা জিনিস আছে, যদি না জানেন তাহলে লাভ আছে কোনো? না জানলে আর বুঝলেন কি? এই জন্যই আপনারা অনেকে বলবেন ভাই এগুলো আমি আগে থেকে পারি, আমি জানি আপনারা আগে থেকে পারেন, তারপরে একটু জানাই দিলাম আরেকবার নতুন করে, রিভিশন দিলেন আর কি আমার সাথে। তো এখন দেখেন এই জিনিসটাই তোমার আসছে নতুন করে, তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? 273 উপরে 273 দিলাম প্লাস থিটা, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদেরকে আমি যদি কখনো বলি যে ভাই 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিছি, এটাকে কেলভিনে নাও, কেলভিনে নিতে বলছি, আপনি করছেন কি, এই টেম্পারেচারটার সাথে আপনি 273 যোগ করে দিচ্ছেন, তাই না? এই যে মনে করেন 0 ডিগ্রি দিছি, এটাকে কত কেলভিন বলবো? আপনার 273 কেলভিন বলবো, তাই না? এই তো ঘটনা। আবার মনে করেন 1 ডিগ্রি সেলসিয়াস দিছি, বললাম যে এটা কেলভিনে নাও, করছেন কি 273 যোগ 1 ডিগ্রি সেলসিয়াস করছেন, ঠিক আছে, ইকুয়াল টু 274 কেলভিন। এভাবে করছেন না? আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে পারছি, আমি কি বলতে চাচ্ছি সেটা আশা করি বুঝতে পারছেন। সেটা হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু দেওয়া থাকলে আমরা সেটার সাথে 273 যোগ করে কি করে ফেলি, কেলভিন বানায় ফেলি না সবসময়। তাহলে এখন দেখেন এই যে থিটা ডিগ্রি সেলসিয়াস, এটা তো ডিগ্রিতে দেওয়া আছে, সেটার সাথে যদি আমি 273 যোগ করি, তাহলে কি আমি কেলভিনে একটা মান পাবো না? মানে কি কেলভিনে একটা টেম্পারেচার পাবো। তাইলে এখন খেয়াল করে দেখেন, এই যে থিটা প্লাস 273, তা আমি বলতে পারি থিটা প্লাস 273 ইকুয়াল টু টি। 273 প্লাস থিটা যদি আমি নেই, তাহলে সেটাকে আমি কি বলতে পারি, একটা টেম্পারেচার টি, যেটার একক হচ্ছে কেলভিন, ঠিক আছে। তাইলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এটাকে কি লেখা যায়, V0 ইন্টু T/273, ঠিক আছে। আচ্ছা এখানে টিটা লিখি, টি, হ্যাঁ, এই যে এই টিটা লিখলাম এখানে, টি ইকুয়াল টু এত কেলভিন, এই টিটা কি কেলভিনে টেম্পারেচার নির্দেশ করে, আর V0/273, এখন দেখেন V0 তা আদি আয়তন, তারপর হচ্ছে আপনার এই 273 তো হচ্ছে যে আপনার একটা কি বলে, একটা নির্দিষ্ট সংখ্যা, তো এই জিনিসটা তো আপনার আবার ফিক্সড, এই জিনিসটা মান কি ফিক্সড না, ধ্রুবক। তাইলে আপনার দেখেন আপনার যে নতুন আয়তনটা কি, আমি বলতে পারি না যে এই জিনিসটা যদি ধ্রুবক হয়, তার মানে হচ্ছে নতুন আয়তনটা কি
টি এর সমানুপাতিক, যেখানে টি হচ্ছে কেলভিনে টেম্পারেচার। তার মানে টেম্পারেচার যত বাড়াচ্ছি, আমি যত টেম্পারেচার বাড়াচ্ছি আমার ভলিউম কি তত বাড়তেছে। আমরা কিন্তু এটা প্রুফ করে করে আসলাম, টেম্পারেচার যত বাড়াইছি, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, সবসময় বাড়ছে। তো টেম্পারেচার যত বাড়াবো আপনার এই ভলিউমটা কি তত বৃদ্ধি পাবে। এটা কিন্তু আমরা মাত্র প্রুফ করে আসলাম, এই হচ্ছে আপনার সেই প্রুফটা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। কেউ না বুঝে থাকলে আমাকে জানান কোনটা। কিরে ভাই, নাম নিয়ে গবেষণা করে পোলাপান, আপনার কি ভাইয়ের সাথে আসেন? থাকলে একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। আচ্ছা, আমরা কি চার্লসের সূত্র কিন্তু পড়ে ফেললাম, তো আশা করি আপনারা সবাই জিনিসটা বুঝতে পারছেন। এখন হচ্ছে ওই যে হচ্ছে পি বনাম ভি গ্রাফটা বুঝেন নাই, তার জন্য আবার এখন বলতেছি পি বনাম ভি গ্রাফটা কি। পি বনাম ভি গ্রাফটা হচ্ছে এমন, এদিকে মনে করেন কোন দিকে পি নিব, আচ্ছা একদিকে নিলেই হয়, এদিকে পি এদিকে ভি। ঠিক আছে, তো এখন দেখেন পি সমানুপাতিক কি 1/v, এটাও বলতে পারি, অথবা আমি এটা বলতে পারি, মানে মেইন সূত্র কি ভি সমানুপাতিক 1/p। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, পি এর মান মনে করেন 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম। এখন দেখেন প্রথমে 1কে কি দিয়ে ভাগ দিব, 1কে 1 দিয়ে ভাগ দিছি, তাহলে ভি ইকুয়াল টু 1 হয়েছে প্রথমে মনে করেন। তারপরে 1কে কত দিয়ে ভাগ দিছি, 2 দিয়ে ভাগ দিছি, তার মানে ভি ইকুয়াল টু কত হয়েছে 0.5। 1কে যদি 3 দিয়ে ভাগ দেই ভি ইকুয়াল টু কত হবে 0.33। 1কে যদি 4 দিয়ে ভাগ করি ভি ইকুয়াল টু কত হবে, মনে করেন আরেকটা ভ্যালু নিলাম 0.25। এরকম না? একটা জিনিস খেয়াল করে দেখেন, পি এর মানটা যত বাড়াচ্ছি, পি এর মান যত বাড়াইতেছি তত কি আমার ভি এর মানটা কমতেছে না? এই দেখেন ভি এর মান শুরুতে ছিল 1, পরে হয়েছে অর্ধেক, তারপরে হচ্ছে 3/1 তারপরে 4/1। তার মানে পি এর মান যত বাড়তেছে ভি এর মান তত কমতেছে। আবার উল্টা করে ভাই বলতে পারি, এগুলো তো পি এর মান সব, তাই না? পি এর মান যত কম, এখন দেখেন পি এর মান যত কম ভি এর মান তত বেশি, আমি এটা বলতে পারি। দেখেন পি এর মান হচ্ছে যখন 1, তখন তো ভি এর একটা মান, পি এর মান এই যে দেখেন এই জায়গায় সব থেকে কম না পি এর মান, সরি কি বলতেছি আমি, উল্টা বলতেছি আমি। হ্যাঁ, তো এখন খেয়াল করেন, এটা না বলি, একটু আগে যেটা বলছি সেটাই মাথায় রাখেন, সেটা হচ্ছে যে পি এর মান যত বাড়াচ্ছি ভি এর মান তত কমতেছে। এখন আমি উল্টা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে আপনি ভলিউমের মান সেমভাবে বাড়াবেন, দেখবেন যে পি এর মান কমে যাচ্ছে। যে ভলিউমের মান যত বাড়াবো পি এর মান তত কমবে। ঠিক আছে, তার মানে দুইজনের সম্পর্ক বিপরীত, একজন বাড়লে আরেকজন কমবে, আরেকজন বাড়লে আরেকজন কমবে, ব্যাপারটা তো এরকম। তার মানে আপনি দেখেন এই জায়গা থেকে মনে করেন আমি যাত্রা শুরু করলাম, এই জায়গায় যদি পি এর মান সর্বোচ্চ হয়, আমরা অলরেডি কি দেখলাম পি এর মান যত বাড়ে তত ভি এর মান কম। তো এই জায়গায় যদি পি এর মানটা সর্বোচ্চ হয়, তাইলে দেখেন তো এই জায়গাতে ভি এর মানটা কত, এই জায়গায় ভি এর মান হচ্ছে সর্বনিম্ন হবে। ঠিক আছে, তারপরে এরকম মনে করেন এই জায়গায় পি এর মান আরেকটা হবে। তো এইভাবে করে আর কি গ্রাফটা আগাইছে। ঠিক আছে, গ্রাফটা হচ্ছে কি, মেইন গ্রাফটা হচ্ছে এরকম, মেইন গ্রাফটা এরকম। এখন সম্পর্কটা দেখেন, এই জায়গায় মনে করেন একটা পয়েন্ট নিলাম, এই জায়গায় এ পয়েন্ট নিলাম, এই জায়গায় বি পয়েন্ট নিলাম, এই জায়গায় সি পয়েন্ট নিলাম, আর এই জায়গায় ডি পয়েন্ট নিলাম। মানে দেখি আমাদের গ্রাফটা হয়েছে কিনা, মানে আমাদের শর্ত মানতেছে কিনা। শর্ততে কি বোঝা যায়, এই জায়গা দিয়ে দেখেন এই বরাবর তো ভি নিছি, এই জায়গায় কি ভি এর মানটা সর্বোচ্চ না এই সবগুলোর মধ্যে? এই জায়গায় একটা ভি এর মান আছে, এই জায়গায় একটা ভি এর মান আছে, এই জায়গায় একটা ভি এর মান আছে, এই জায়গায় 0। তো মনে করেন এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। 4 এ কি ভি এর মানটা সর্বোচ্চ না? এদিকে কিন্তু সর্বোচ্চ। এখন দেখেন ভি এর মান যখন সব থেকে বেশি, তখন আপনার পি এর মানটা হচ্ছে কি সব থেকে কম। ঠিক আছে, এই জিনিসটা আস্তে আস্তে ডাউনওয়ার্ড হবে। হ্যাঁ, আবার দেখেন ভি এর মান আরেকটু কমায় দিলাম, ভি এর মান যদি আরেকটু কমায় দেয় এই জিনিসটি হালকা উপরে উঠছে না, তার মানে পি এর মান একটু বৃদ্ধি পাইছে। ভি এর মান আরো কমায় দিলাম, পি এর মান কি আরেকটু বৃদ্ধি পাইছে। ভি এর মান আরো কমায় দিলাম, পি এর মান কি আরো বৃদ্ধি পাইছে। মানে ভি এর মান যত কমাচ্ছে পি এর মান তত বাড়তেছে। তার মানে ভি এর মান কমলে পি এর মান বাড়ে। আবার এইখানের দিকে খেয়াল করেন, পি এর মান না, এটা পি এর মান যখন হাইয়েস্ট তখন ভি এর মানটা কি সব থেকে লোয়েস্ট। আবার পি এর মান যত কমতেছে, এই যে দেখেন এই জায়গায় কি পি এর মান কি অনেক কমে নিচে নামছে, সেখানে কি ভি এর মানটা বাড়ছে। এই জায়গায় কি পি এর মান আরো অনেক কমে আসছে। ঠিক আছে, এখানে কি ভি এর মান আরো বাড়ছে, এখানে পি এর মান আরো অনেক কম এইদিকে কোথাও। ঠিক আছে, তাহলে এখানে কি ভি এর মান আরো বেশি, তার মানে প্রেসার কমলে ভলিউম বাড়ে। তো আশা করি এটা বুঝতে পারছেন, মানে জাস্ট সম্পর্কটা আর কি ব্যাখ্যা করলাম আর কি এখান থেকে। কেমন? আচ্ছা, এই কি রে, কে কোন ব্যাচ হিসাব করতেছে, ঘটনা কি? হিসাব করে কি হবে আমাকে একটু জানান, বুঝছেন কি না, না বুঝে থাকলেও জানান। আচ্ছা, 6:55 বাজে, দেখি আগামী 5 মিনিটের মধ্যে আমি কি কি করতে পারি। হ্যাঁ, তো অলরেডি ভি সমানুপাতিক পি আমরা এই জিনিসটা শিখে গেছি। হ্যাঁ, তো এখন এটার একটা গ্রাফ আছে আপনাদের বইয়ের মধ্যে, আমি গ্রাফটাও একটু বলার চেষ্টা করি আপনাদেরকে।
এখন ভি সমানুপাতিক টি যখন বলছে তখন হিসাবে কি হিসাব হচ্ছে যে ভলিউম যত বাড়াবো, সরি টেম্পারেচার যত বাড়াবো ভলিউম তত বাড়বে, টেম্পারেচার যত কমাবো ভলিউম তত কমবে। ঠিক আছে, তো এই বরাবর হচ্ছে আমি ভলিউমের গ্রাফ নিলাম, আর এই বরাবর হচ্ছে আমি টেম্পারেচারের গ্রাফ নিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা, অক্ষ অ্যাক্সিস দুটো দিচ্ছি। তো এখন দেখেন একটা জায়গায় তো টেম্পারেচার অবশ্যই জিরো আছে, তাই না? আর এই টেম্পারেচারটা কিসে? এই টেম্পারেচারটা কিন্তু অবশ্যই কেলভিনে, আমরা কিন্তু সূত্র প্রুফ করছি এই টেম্পারেচারটা অবশ্যই কিসে? কেলভিনে। ঠিক আছে, তো আমরা এটা কি কেলভিন স্কেলে হিসাব করব। হ্যাঁ, আচ্ছা এই জায়গায় টেম্পারেচারটা মনে করেন যে আপনার 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা গ্রাফটা কি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর কি সমস্যা নেই, কিন্তু আপনার এই সূত্রের মধ্যে কিন্তু কেলভিন নিতে হবে সব সময়। তো যাই হোক, তো এখন খেয়াল করেন আপনার যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন কি গ্যাসের আয়তন নাই হয়ে যায়? এমন তো না, আয়তন তো নাই হওয়া সম্ভব না, আয়তন একটা থাকে। তার মানে মনে করেন এই দিকে মনে করেন আয়তন একটা থাকলো, মনে করেন এই যে আয়তনের একটা ভ্যালু এটা। হ্যাঁ, এখন সম্পর্কটা যদি খেয়াল করি, টি যত বাড়ে ভি তত বাড়ে, টি যত কমে ভি তত কমে। ঠিক আছে, তার মানে একটা সমানুপাতিক সম্পর্ক। আর এই ধরনের সম্পর্ক থাকলে কি আমার গ্রাফটা কি এরকম হয় না? এরকম হয় কিন্তু, কারণ কি এই যে দেখেন এই জায়গায় যদি আমি চিন্তা করি, এখানে টি এর ভ্যালু এই জায়গা থেকে বৃদ্ধি পাইছে, তো এই জায়গায় ভি এর ভ্যালু এই জায়গা থেকে বৃদ্ধি পাইছে। আবার এই জায়গার ক্ষেত্রে চিন্তা করেন, টি এর ভ্যালু আরেকটু বৃদ্ধি পাইছে, ভি এর ভ্যালু আরেকটু বৃদ্ধি পাইছে, টি এর ভ্যালু আরেকটু বৃদ্ধি পাইছে, ভি এর ভ্যালু আরেকটু বৃদ্ধি পাইছে। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সমান অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এই জন্য হচ্ছে এটা একটা কি সরলরেখা হচ্ছে। আর কেন এটা এই মূল বিন্দু থেকে শুরু হলো না? কারণ হচ্ছে আপনার গ্যাস যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখনও কিন্তু গ্যাসের আয়তন থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা আয়তন থাকবে না? থাকে। সেই জন্য হচ্ছে এইখান থেকে শুরু করছি। আমি যদি এইখান থেকে চিত্রটা শুরু করতাম তাহলে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার গ্যাসের আয়তন কি হয়ে যেত? শূন্য হয়ে যেত। শূন্য আয়তন বিশিষ্ট একটা জিনিসের আয়তন আবার কিভাবে বাড়ে? যার আয়তনই নেই সেটা বাড়ে কিভাবে? ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমার তো এটা খুব ভালো কথা যে আমার টেম্পারেচার ধীরে ধীরে বাড়তেছে। মনে করেন 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, 100 ডিগ্রি থেকে এখানে 1000 ডিগ্রি, এরকম বড় একটা গ্রাফ আঁকলাম, সমস্যা নাই কোনো। তো এরকম আমার বৃদ্ধি পাবে, ওকে ফাইন। এখন আমার টেম্পারেচার তো কমতেও পারে, টেম্পারেচার কি কমতেও পারে না? কমতে কিন্তু পারে। তো টেম্পারেচার কমতে পারে, টেম্পারেচার কমলে কি আমার আয়তন কমবে, এটা আমরা শিখছি। টেম্পারেচার কমলে কি কমবে? আয়তন কমবে, এটা আমরা শিখছি। তো টেম্পারেচার কমতেছে, এখন টেম্পারেচার বাড়লে যদি ওইদিকে বাড়ে, টেম্পারেচার কমলেও তো এই বরাবরই কমবে, তাই না? মানে একই রেখা বরাবর এই বরাবর কমতে থাকবে। ঠিক আছে, একই রেখা বরাবর এই বরাবর কমতে থাকবে। এখন হিসাবে দেখেন টেম্পারেচার কমতে কমতে একটা পর্যায়ে আয়তন কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে না? একটা পর্যায়ে আয়তন কি হয়েছে? আমি গ্রাফ থেকে দেখতেছি কি একটা পর্যায়ে আমার আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কোনো একটা জিনিসের আয়তন কি শূন্য হওয়া সম্ভব? একটা জিনিসের আয়তন তো শূন্য হইতে পারে না, বাস্তবে শূন্য হইতে পারে না। তো তার মানে এই যে জায়গা থেকে আয়তন শূন্য হয়েছে সেই জায়গা থেকে সেটা আমরা কাল্পনিক একটা জায়গা ধরতে পারি, যে যেই কাল্পনিক জায়গায় আয়তন শূন্য হয় এবং ওই জায়গাটার কোনো ভিত্তি নাই। তার মানে এই জায়গাটা থেকে শুরু করে তারপরে তো মানে টেম্পারেচার আরও কমাইলে তো গ্রাফটা এদিকে আসার কথা। এই যে কিন্তু এই জিনিসটা পুরাটাই কি ভিত্তিহীন। তো সেই জন্য আমরা কি করব, এই জায়গা থেকে কাল্পনিক ধরে নিয়ে আমরা এই জায়গার পরে আর গ্রাফ ড্র করব না। আমরা জাস্ট বলে দিব যে এই গ্যাসের আয়তন কি হতে পারে না? শূন্য হতে পারে না। সেই জন্য এরপরে আর ডেটা নেওয়া কি অমূলক। ঠিক আছে, তো বিজ্ঞানীরা টেস্ট করে দেখছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে বা তত্ত্বীয়ভাবে শূন্য হয়। কোনো জিনিসের আয়তন শূন্য হতে পারে না, তত্ত্বীয়ভাবে শূন্য হতে পারে, মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে। তো সেটা তারা বের করে পাইছে কত আপনার, তারা পাইছে জিনিস হচ্ছে 273 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, এটা পাইছে আর কি, মানে -273 ডিগ্রি সেলসিয়াস পাইছে তারা জিনিসটা। ভাই একটু ভুল বলছে, ঠিক আছে, এটা তো ডিগ্রি সেলসিয়াস না। তো এখন দেখেন 0 ডিগ্রি থেকে বাড়াইলে এরকম বাড়তেছিল, আবার কমাইতে কমাইতে -273 ডিগ্রি সেলসিয়াসে আসলে তত্ত্বীয়ভাবে গ্যাসের আয়তন শূন্য হয়। তো যেহেতু এখানে আয়তন শূন্য হয়ে যায়, সে তারপরে তো আমার আর গ্রাফ করার কোনো মিনিং নেই, কারণ আয়তন শূন্য হওয়া সম্ভব না এবং তারপরে টেম্পারেচার কমালে আরও কমার কথা, ঋণাত্মক আয়তন হওয়ার কথা, সেটা তো সম্ভবই না। ঠিক আছে, তো আমার গ্রাফটা সেই জন্য এরকম দাঁড়াইছে। হ্যাঁ, তো এখন বিজ্ঞানীরা দেখলো যে আয়তন তো শূন্য হতে পারে না, যাই হোক এখন হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাত্ত্বিকভাবে আয়তন শূন্য হয়েছে। তো এখন তাহলে ওরা করলো কি, এখান থেকে ওরা হচ্ছে একটা নতুন একটা স্কেল বানাইলো, টেম্পারেচার পরিমাপের একটা নতুন স্কেল বানাইলো। সেই স্কেলে কি, সেই স্কেলের এই যে দেখেন সেই স্কেলের 0 শুরু হয়েছে এখান থেকে, বা সেই স্কেলের নিম্ন পয়েন্টটা শুরু হয়েছে এখান থেকে, এই 0। তো এখন দেখেন -273 না, 0 থেকে -273 এখানে, তাহলে 0 থেকে 273 কি এই পর্যন্ত। ঠিক আছে, এই যে দেখেন আপনার কেলভিন স্কেলের জন্ম হয়েছে এভাবে। ঠিক আছে, কেলভিন স্কেলটা কি,
-273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনকে শূন্য ধরে নিয়ে যেই স্কেলটা আমি কল্পনা করে নিছি সেটা হচ্ছে কেলভিন স্কেল। তো কেলভিন স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কি 0 কেলভিন হিসেবে কল্পনা করা হয়। তাহলে আপনি বাড়তে 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 এই পর্যন্ত 273-এ যাবেন। 273-এ গেলে আপনার কেলভিন স্কেলে টেম্পারেচার কত হবে? -273 + 273 শূন্য। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ঠিক আছে, জিনিসটা কি বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, মানে কেলভিন স্কেলে যখন 273 তখন আপনার এই যে দেখেন যে এই সেলসিয়াস স্কেল সেখানে আপনি কত 0 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছেন। এই যে দেখেন এটা আর এটা যোগ করেন, দেখেন কত পাইলেন? 0 পাইলেন। এভাবে হচ্ছে সেলসিয়াস স্কেলে জন্ম হয়েছে। ঠিক আছে, তো পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় এই তাপমাত্রায় গ্যাসের আয়তনটা তাত্ত্বিকভাবে শূন্য হয়ে গেছে, এর নিচে আর তাপমাত্রা থাকা সম্ভব নয়, এর নিচে আর আয়তন যাওয়া সম্ভব নয়, এই তাপমাত্রাটাকে আমরা কি বলবো? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কোনটা? 0 কেলভিনকেও পরম শূন্য তাপমাত্রা বলা যায়, -273 ডিগ্রি সেলসিয়াসকেও পরম শূন্য তাপমাত্রা বলা যায়। তো আশা করি বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন ভাইয়াকে একটু জানান, কষ্ট করে একটু জানান, আমি একটু দেখি। ওকে ভাইয়া, যদি পুরোপুরি বুঝতে পারেন খুবই ভালো, ধন্যবাদ। আচ্ছা, আমরা আর একটু পড়ি। সেটা হচ্ছে যে আপনার তাপমাত্রার পরম স্কেল ও তাপমাত্রার পরম স্কেল ভাইয়া বলে ফেলছি। হ্যাঁ, এটা আপনারা একটু পড়ে নিন কষ্ট করে, তাহলেই হবে। আচ্ছা, আজকে মনে হয় অনেকেরই কলেজ টাইম হয়ে গেছে ভাইয়া, সময় নিয়ে ফেলছি। আমি আরেকটু পড়াবো, সমস্যা নেই, আপনারা চলে যান, আপনারা আইসা একটু করে দেখে নিন। হ্যাঁ, চাপীয় সূত্র আপনাদেরকে এই যে মাত্র যে বয়েলের সূত্রটা পড়াইলাম না, বয়েলের সূত্র পড়াইলাম যেভাবে প্রুফ করলাম, তারপরে সূত্রটা কি আপনার চার্লসের সূত্র পড়াইলাম যেভাবে প্রুফ করলাম, এখন সেভাবে আরেকটা সূত্র প্রুফ করব, সেটা হচ্ছে রেনল্ড চাপীয় সূত্র। ঠিক আছে, বা গেল-লুসাকের চাপীয় সূত্র বলে। তো হচ্ছে ওইটা ওইভাবেই করব। আপনারা স্কুলে গিয়েই কলেজে যাচ্ছেন, তো কলেজে গিয়ে এটা পড়ে ফেলেন নিজে নিজে। ঠিক আছে, পারবেন আশা করি। আচ্ছা, এখন দেখেন রেনল্ড চাপীয় সূত্রটা বা আপনার গেল-লুসাকের যে চাপীয় সূত্রটা সেটা কি বলছে? সেই চাপীয় সূত্রতে বলছে, চাপীয় সূত্র সেখানে বলছে কি স্থির আয়তনে, স্থির কি আয়তনে। আগে কি ছিল? আগে ছিল হচ্ছে ভি সমানুপাতিক টি। তো তার মানে স্থির প্রেসারে। ভাইয়া কিন্তু মুখস্থ রাখি না, আমার কিন্তু এখনো মনে নেই যে কোনটা। আমি যখন হচ্ছে ভি সমানুপাতিক টি লিখি আমার কিন্তু সবসময় মাথায় থাকে যে প্যারামিটার আরেকটা আছে, সেটা কি পি। তাহলে এই দুজন যদি চেঞ্জ হয় তাহলে এ কনস্ট্যান্ট থাকবে। আমি কিন্তু এইভাবে চিন্তা করে এখনো করি আজ অবধি। আবার হচ্ছে এই যে চাপীয় সূত্রের বেলায় কি সূত্রটা কি পি সমানুপাতিক টি, তাহলে কে আপনার কনস্ট্যান্ট থাকবে? ভলিউম কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি কি বলবো? স্থির আয়তনে কোনো একটা নির্দিষ্ট ভরের, ঠিক আছে, দেখি স্থির আয়তনে কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, আগে ছিল কি টেম্পারেচার বা তাপমাত্রা, এখন কি বলবো? গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, এই যে মনে করেন আপনার স্থির আয়তনে নির্দিষ্ট ভরে, ঠিক আছে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো একটা গ্যাসের চাপ ছিল পি নট। ঠিক আছে, এখন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আরম্ভ করে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই যে চাপটা আছে সেই চাপটাও কি 1/273 হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। মানে চাপের হ্রাস হইলে আপনার এটা 1/273 হ্রাস হবে, চাপের বৃদ্ধি হলে 1/273 বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছেন কি বলছে। ওই আগের সূত্র আর এই সূত্র সেম। কি বলছি? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সাথে সাথে 1/273 হারে বৃদ্ধি পাবে। তো আগের বার ভাইয়া দেখাইছিলাম না 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কি হয়? মনে করেন আপনার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার যেই প্রেশার ছিল সেটা হচ্ছে পি নট, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস আপনার প্রেশার বৃদ্ধি কতটুকু হবে? প্রেশারের বৃদ্ধি হবে পি নটের 1/273। ঠিক আছে, তার মানে পি নট ডিভাইডেড বাই 273। ঠিক আছে, আচ্ছা, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হলে কি হবে? পি নটের θ/273 হবে। তার মানে পি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই কত? 273। তো এইভাবে দাঁড়াইলো। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরে আপনার যেই নতুন প্রেশারটা দাঁড়াইলো সেই প্রেশারটা আসলে কত হইলো? নতুন যেই প্রেশার পি থিটাটা কত দাঁড়াইলো? আদি প্রেশার। আদি প্রেশার কই? পি নট। পি নট প্লাস এইটুকু তো বৃদ্ধি পাইছে, পি নট থিটা ডিভাইডেড বাই 273। এটা দাঁড়াইলো না আপনার নতুন যে প্রেশারটা, পুরো প্রেশারটা। ভাই এখন আর পুরোপুরি করতেছি না, জাস্ট ডিরেক্ট বোর্ডে চলে যাচ্ছি। তাহলে পি নট কমন যদি নেন 1 প্লাস θ/273। আচ্ছা, ভাইয়াকে একটু সময় দেন, আপনারা এটা করে ফেলেন কেমন? ভাইয়াকে একটু সময় দেন, ভাই আসতেছি। আপনারা এটা শেষ করে ফেলেন।
সবার কি অবস্থা? শেষ হয়েছে কিনা? শেষ হয়েছে কিনা সবার? দ্রুত জানান। আচ্ছা আমি কি করতেছিলাম, ও হ্যাঁ, এটা কত? ওই যে আপনি আবার লসাগু নেন, তাহলে কত? 273 প্লাস থিটা। তো যেহেতু থিটাটা হচ্ছে আপনার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে এই 273 প্লাস থিটা কি একটা কেলভিন টেম্পারেচার আসবে। তাহলে টি ইকুয়াল টু 273 প্লাস থিটা কেলভিন, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি টি ধরি, তাহলে আমার পি থিটা ইকুয়াল টু কত? পি নট ইন্টু টি বাই 273, ঠিক আছে। তো এখন দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, পি নট তো একটা ফিক্সড প্রেশার, আর হচ্ছে আপনার 273, এই দুইটা কি একটা ধ্রুবক। তাহলে হচ্ছে কি পি থিটা সমানুপাতিক টি। তার মানে প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে, টেম্পারেচার কমলে প্রেশার কমবে। এটার গ্রাফটা কেমন হবে? এরকম কিছু একটা গ্রাফ হবে, ঠিক আছে। তো আশা করি এইটুকু আপনারা সবাই আমার সাথে একমত। কার কি হয়েছে দেখি, সবাই পারছেন কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কি আজকে আর না গাই, সমস্যা নাই, আমি জানি আপনারা এগুলো জানেন সবাই, হ্যাঁ। তো একটা ব্যাপার কি, আসলে সময় 1 ঘন্টা হইলে এনাফ হয় না, সময় 1.5 ঘন্টা হইলে এনাফ হয়। কিন্তু এই যে আজকে সকালে 6টায় ক্লাস নেওয়ার কারণ হচ্ছে এটা যে আপনাদের কলেজ থাকে, নাহলে সকাল 6টা বাজেও ক্লাস নিতাম না। এখন একটা কাজ করতে পারি, আমি আর কিছুক্ষণ কন্টিনিউ করি, আমি আর একটু আগায় দিই, তাহলে হচ্ছে আমার নেক্সট ক্লাসগুলো একটু আমি সময় পাবো, অন্য কিছু করাইতে বেশি সময় পাবো। তো আপনারা যারা ক্লাসে যাবেন তারা যান, এখন জিনিসগুলো সহজ, আহামরি কঠিন কিছু নাই, ঠিক আছে। মানে এই জিনিসগুলো সহজ ছিল, আহামরি কঠিন না। তো ভাই আর একটু করাই, হ্যাঁ। তো যারা থাকবেন তারা একটু ভাইয়ের সাথে থাকেন, আর যারা কলেজে যাচ্ছেন তারা পরে এসে একটু করে দেখে নিন, কেমন? আচ্ছা তো এখন দেখেন, তা আমরা মোটামুটি আপনার চার্লসের সূত্রটাও শিখে গেলাম, ঠিক আছে। তো এখন প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে একটা ব্যাপার আছে। প্রমাণ চাপ কি এখন আমরা একটু জানি। প্রমাণ চাপ বইয়ের মধ্যে খুব সুন্দর করে সংজ্ঞা আছে, এগুলো ভাইয়া বলবো না, একটু করে বলে দিয়ে চলে যাই। সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 273.15 কেলভিন তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট একটা শুষ্ক ও বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় সেটাকেই বলে প্রমাণ চাপ, ঠিক আছে। ঘটনাটা কি আচ্ছা একটু বলি। সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে একটা জাহাজ কিনছেন, জাহাজ কিনে সমুদ্রে 45 ডিগ্রি অক্ষাংশে আপনারা গেছেন, ঠিক আছে। অক্ষাংশে গেছেন, এমনি যান নাই, ওখানে আবার টেম্পারেচার ছিল। টেম্পারেচার কত? 273.15 কেলভিন, ঠিক আছে। জাহাজ নিয়ে 45 ডিগ্রি অক্ষাংশে 273.15 কেলভিন টেম্পারেচার আপনি কি নিয়ে গেছেন জানেন? খাবার দাবার নিয়ে যান নাই, আপনি 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট একটা পারদের এরকম মনে করেন একটা স্তম্ভ নিয়ে গেছেন, যে এটার ভিতর পারদ আছে, ঠিক আছে। এই পারদের উচ্চতা কত? 760 মিলিমিটার, ঠিক আছে। তারপরে এখন আপনার তো অনেক কাজ, তো আপনি করছেন কি? কোনো কাজ নাই আপনার, আপনি কি করছেন কি? তখন গিয়ে এটার প্রেশার কতটুকু দিচ্ছে সেই প্রেশারটা মাপছেন, ঠিক আছে। তো এই প্রেশারটা মাপে আপনি যেই প্রেশার পাইছেন সেই প্রেশারটাই হচ্ছে আপনার প্রমাণ চাপ, ঠিক আছে। প্রমাণ চাপ কি? যারা মেডিকেলের স্টুডেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং বা ঢাবির পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় আসে এগুলো বিভিন্ন জায়গায়, ছোট ছোট নৈমিত্তিক হিসেবে আসে। 45 ডিগ্রি অক্ষাংশে 273.15 কেলভিন তাপমাত্রায় একটা সমুদ্র পৃষ্ঠে 760 মিলিমিটার পারদ স্তম্ভ যদি নিয়ে যায়, সেটা যেই প্রেশার দেয় সেটা হচ্ছে কি আমার প্রমাণ চাপ, ঠিক আছে। তো প্রেশার, এখন আমি প্রেশারটা কিভাবে নির্ণয় করব? আপনার প্রেশার নির্ণয় করার সূত্র আছে। প্রেশার নির্ণয় করার সূত্র কি? আমরা কি শিখছি? পি ইকুয়াল টু এইচ রো জি শিখছি না? পি ইকুয়াল টু কি? এইচ রো জি, ঠিক আছে। পি ইকুয়াল টু কি? এইচ রো জি। এইচ কি? এইচ হচ্ছে এই পারদ স্তম্ভের উচ্চতা, বা পারদটা কতটুকু উঁচু অবস্থায় আছে। এটা কত? 760 মিলিমিটার উঁচু অবস্থায় আছে না? তো আপনি এইচ এর মান কত? 760 মিলিমিটার। এখন আমরা তো সব এসআই এককে হিসাব করব, তো আপনি মিলিমিটারকে কিসে নেবেন? মিটারে নিয়ে যাবেন, ঠিক আছে। 760 ডিভাইডেড বাই 1000, কেমন? আচ্ছা ইনটু, এটা কি পারদ না? পারদের ঘনত্ব এইচ রো জি। রো মানে কি? ঘনত্ব, আর জি মানে কি? অভিকর্ষ স্তরণ। রো মানে যদি ঘনত্ব হয়, পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব হচ্ছে 13,596 কেজি পার মিটার কিউব। কয়েকটা জিনিসের ঘনত্ব একটু মাথায় রাখা লাগে, এর মধ্যে একটা হচ্ছে পারদ আর একটা হচ্ছে পানি, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে এটা কত? এটা হচ্ছে 9.8, ঠিক আছে। তো এখন দেখেন, হাইটের একক কি? মিটার। এটার একক কি? কেজি পার মিটার কিউব। আর এটার একক কি? মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। তাহলে এখন দেখেন তো, মিটারে কত হচ্ছে? মিটার স্কোয়ার হচ্ছে, তার মানে কেজি পার মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এরকম একটা কিছু আসতেছে মেবি আপনাদের, ঠিক আছে, যদি ভুল না বলে থাকি। কেজি পার মিটার কিউব, হ্যাঁ এরকম একটা কিছু আসবে। যেই জিনিসটা ইকুয়াল টু আপনি কি লিখতে পারবেন? যেই জিনিসটা ইকুয়াল টু প্রেশার। তো প্রেশার মানে কি? এসআই এককে যেহেতু, প্রেশারের একক কি? নিউটন।
পার মিটার স্কোয়ার, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। এখান থেকে একটা প্রেশার আসবে, আপনাদের বই থেকে দেখে আমি প্রেশারটার মান দেখতেছি 1.013 ইন্টু 10⁵, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটার আবার আরেকটা নাম আছে, এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে প্যাসকেল, ঠিক আছে। তাইলে আপনার প্রমাণ চাপ কি? প্রমাণ চাপ মানে হচ্ছে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। তো এখন দেখেন, এটা হচ্ছে প্রমাণ চাপ না, এটা কিন্তু প্রমাণ চাপ। আবার আরেকটা আমরা কি জানি, 1 ATM, 1 ATM ইকুয়াল টু কত? এটা কি আপনারা জানেন? 1 ATM ইকুয়াল টু কত? এটা বের করা আপনাদের কাজ। 1 ATM এর সাথে প্যাসকেলের কি সম্পর্ক, এটা বের করা আপনাদের কাজ। খুবই সহজ একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, আপনাকে যদি তাইলে কোনোদিন বলে যে 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ দেওয়া আছে কোথাও, তখন কিন্তু আপনি ডিরেক্ট বলতে পারবেন যে সেখানে প্রেশার হচ্ছে এত, ঠিক আছে। আপনাকে যদি বলে যে 76 মিলিমিটার পারদস্তম্ভের চাপ দেওয়া আছে, তাহলে আপনার কি করতে হবে? ক্যালকুলেশন করে বের করতে হবে। এটার সাথে তো এটা সম্পর্ক জানেন, ক্যালকুলেশন করে বের করতে হবে চাপ কত, ঠিক আছে। এই জিনিসগুলো কি আপনার প্যারামিটার এক্সচেঞ্জ করতেছে, ঠিক আছে। যে আপনাকে এটা দেওয়া থাকবে, আপনি ডিরেক্ট এটা ইউজ করবেন, আপনাকে এটা দেওয়া থাকবে, আপনি এটা থেকে বের করে নেবেন, ঠিক আছে। এরকম দেওয়া থাকবে। অনেক সময় বলবে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপ, এরকম আসে, প্রায়ই আসে। তখন আবার কিন্তু আপনাকে বের করে নিতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে এটার সাথে সম্পর্ক করে এটার সাথে সম্পর্ক বানাইতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিবেন তাদের জন্য এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, তারা এই ক্যালকুলেশনে খুবই দক্ষ হইতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই এটুকু, ঠিক আছে। ওকে ফাইন। এখন হচ্ছে আরেকটু পড়াই, আদর্শ গ্যাস সমীকরণ ও গ্যাসের সূত্রাবলীর সমন্বয়, পরের অংশটা। হ্যাঁ, কথা হচ্ছে ভাই, বইয়ের মধ্যে কয়েকটা লাইন লেখা আছে, এই কয়টা লাইন যদি একটু ভালোভাবে বুঝি, আমার তো মনে হয় যে যথেষ্ট ভালো হওয়ার কথা সবার জন্যই। কিন্তু আপনারা পড়েনি না ঠিক করে, আমি বুঝি না। ভি সমানুপাতিক 1 ইয়ে কখন? যখন হচ্ছে কি ওই যে নির্দিষ্ট ভরের আমি কোনো গ্যাসকে নিচ্ছি, তার মানে যখন যেখানে গ্যাসটা ফিক্সড, সরি ভরটা ফিক্সড, আবার সেক্ষেত্রে কি আমার টেম্পারেচারও ফিক্সড, তখন কি ভি সমানুপাতিক 1/p বয়েলের সূত্র অনুসারে পাইছি। আবার আমরা কি পাইছি? আবার আমরা পাইছি হচ্ছে যে আপনার কোন সূত্র? ভি সমানুপাতিক টি পাইছি, ঠিক আছে। তো ভি সমানুপাতিক যখন টি পাইছি, তখন কিন্তু একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিছি, তার মানে ভরটা ফিক্সড ছিল, আর হচ্ছে আপনার কি ফিক্সড ছিল? আপনার প্রেশার ফিক্সড ছিল এখানে, ঠিক আছে। তো এখন মনে করেন দুইটাই তো ভি এর সাথে সম্পর্ক, তাই না? তো দুইটাই যেহেতু ভি এর সাথে সম্পর্ক, তো আমরা করলাম কি, শুধু ভরটাকে ফিক্স রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে শুধু ভরটাকে ফিক্স রাখলাম, টেম্পারেচার আর প্রেশারকে কি করব? চেঞ্জ করে দিব। তাইলে কি আসবে? তাহলে আসবে ভি সমানুপাতিক টি/পি, ঠিক আছে। সম্পর্কটা তাহলে এরকম আসবে যে এই দুটাও যদি চেঞ্জ হয় তাহলে সম্পর্কটা এরকম আসবে, মানে একসাথে যদি চেঞ্জ হয়। এতক্ষণ কি ছিল? একজন চেঞ্জ হলে আরেকজন চেঞ্জ হতো না, একজন চেঞ্জ হলে আরেকজন চেঞ্জ হতো না, এরকম ছিল। এখন দুইজনই একসাথে চেঞ্জ হতে পারবে। এখন তার মানে কি, শুধুমাত্র ভরটা হচ্ছে ফিক্সড। এরকম যদি হয় তাহলে কি আসবে? জিনিসটা আসবে এরকম, ভি ইকুয়াল টু কে ইন্টু টি/পি, তাই না? তার মানে পিভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কি আসবে? কে আসবে, ঠিক আছে। আপনারা এই সূত্র দিয়েও মনে হয় অঙ্ক করে আসছেন আগে। তো এখান থেকে আমরা কি সূত্র পাবো? P1V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2V2 ডিভাইডেড বাই T2, ঠিক আছে। তো আপনাকে কি দেওয়া থাকবে? আপনাকে বললো মনে করেন 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, যার আয়তন হচ্ছে 10 মিটার কিউব, এবং একটা জায়গায় টেম্পারেচার হচ্ছে 0, মনে করেন 0 না 270 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরকম বললো, একটা ঘটনা বললো এরকম। তারপরে সেই একটা জিনিসকে আপনাকে অন্য জায়গায় নিয়ে গেছেন, সেখানে নেওয়ার পরে তার আয়তন হয়ে গেছে মনে করেন 5 মিটার কিউব, টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে 170 ডিগ্রি সেলসিয়াস। তা আপনাকে তখন বলছে P2 এর মান কত, প্রশ্ন দিয়ে দিচ্ছে, এরকমভাবে বলবে, ঠিক আছে। এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, কেমন? তো এখান থেকে এরকম প্রশ্ন আসলে কি করবেন? এই যে দেখেন, এটা 76 সেন্টিমিটার দিচ্ছে, এটা মিটার কিউব দিচ্ছে, এটা ডিগ্রি সেলসিয়াসে দিচ্ছে। আবার এটা দেখেন মিটার কিউব, এটা ডিগ্রি সেলসিয়াসে। তো এটা যেহেতু মিটার কিউব আছে, এসে এককে নিতে হবে। 76 সেন্টিমিটারকে কি করবেন? প্রসেস করে আপনারা ওই নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেলে নিয়ে যাবেন। আর হচ্ছে এই যে তারপরে হচ্ছে যে দেখেন 1টা 2টা 3টা, এই যে 1 2 3 তিনটার ভ্যালু দেওয়া আছে। এখানে কোনটা কোনটা ভ্যালু দেওয়া আছে? ভি এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে। পি এর ভ্যালু বের করতে বলছে, অটোমেটিক্যালি বের হয়ে যাবে এই সূত্র দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে এই সূত্রের মোটামুটি একটা ব্যবহার। তো এই সূত্র থেকে আমরা আরো কিছু জিনিস পাবো, সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। তো এই সূত্র থেকে আমরা কি পাইছিলাম? আমরা এই সূত্র থেকে পাইছিলাম হচ্ছে পিভি বাই টি ইকুয়াল টু মনে করেন কে পাইছি, ঠিক না? কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তার মানে পিভি ইকুয়াল টু কে ইন্টু টি। তো এই সমানুপাতিক ধ্রুবকের আরেকটা ইয়ে আছে যে আপনি এটাকে কে না বলে আপনি আর বলতে পারেন, ঠিক আছে। আর কি? আর হচ্ছে সার্বজনীন গ্যাসীয় ধ্রুবক, ওই যে ওই ধ্রুবকটা যেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে সার্বজনীন গ্যাসীয় ধ্রুবক। আচ্ছা, তো মনে করেন এই আর আনলাম, ঠিক আছে, আর আনতে পারলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে কি
যখন আর আনলাম এটাকে আমরা কি বলতেছি মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে, এটাকে বলতেছি মোলার গ্যাস ধ্রুবক। আর হচ্ছে যে এই ভিটা কি প্রকাশ করে, এই ভিটা প্রকাশ করে হচ্ছে 1 মোল যে গ্যাস আছে এখানে সেই 1 মোল গ্যাসের আয়তন নির্দেশ করে এখানে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে পিটা কি নির্দেশ করে, ওই 1 মোল গ্যাসের উপর যে প্রেসারটা আছে সেটা নির্দেশ করে, কেমন। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা শিখে আসছেন, যেটা শিখছেন সেটা হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাস যে আয়তন দখল করে সেটা হচ্ছে 22.4 লিটার। আপনাদের এখানে লেখা আছে বিধায় আমি বলতেছি, কোনো একটা গ্যাসের 1 মোল যে পরিমাণ আয়তন দখল করে সেটা হচ্ছে 22.4 লিটার। আচ্ছা, লিটারের সাথে মিটার কিউবের সম্পর্ক জানেন তো? লিটারের সাথে মিটার কিউবের কিন্তু সম্পর্ক আছে। আমরা কিন্তু ওই যে একটু আগে ভাই আয়তনকে মিটার কিউব দিয়ে প্রকাশ করছি, লিটারের সাথে মিটার কিউবের সম্পর্ক হচ্ছে যতটুকু মনে পড়ে 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, ঠিক আছে। 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, তার মানে 22.4 লিটার মানে কি 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। আশা করি বুঝতে পারছেন, এই সম্পর্কগুলো লিখে রাখেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসে। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন এই যে সূত্রটা আমি পাইছি, এটা কি পিভি ইকুয়াল টু আরটি, এটা কি 1 মোলের জন্য পাইছি। 1 মোলের জন্য আপনার 1 মোলের জন্য আয়তন কত সেটা আমাদের মুখস্থ। আপনাকে যদি কখনো বলে যায় যে 1 মোল গ্যাস আছে কোনো একটা জায়গায়, তার হচ্ছে টেম্পারেচার এত, তার উপর প্রেসার কত সেটা আপনার কাছে জানতে চাইলো, প্রেসার কত, তো আপনি এই সূত্র ইউজ করতে পারবেন, পিভি ইকুয়াল টু আরটি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন আপনাকে কি দেওয়া আছে, আপনাকে খালি টেম্পারেচার দেওয়া আছে আর হচ্ছে বলছে 1 মোল গ্যাস, ঠিক আছে। তো 1 মোল গ্যাস বলা মানে কিন্তু আপনি ভি এর ভ্যালু জানেন, ভি এর ভ্যালু কি 22.4 লিটার, আর এর ভ্যালু তো মুখস্থই 8.314। তো সব যদি আপনি জানেনই তাহলে তো টি এর ভ্যালু দেওয়াই আছে, তবে প্রেসারের ভ্যালু কিন্তু পাবেন, ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, কেমন। আচ্ছা, তো এখন হচ্ছে যেটা করব, পিভি ইকুয়াল টু আরটি, এটা তো আমরা জানলাম 1 মোলের জন্য। এখন 1 মোল যদি আমাকে না বলে যে m গ্রাম একটা ভর বিশিষ্ট একটা বস্তু আছে, সেটার ক্ষেত্রে তাহলে সম্পর্কটা কিভাবে আসবে। তো m গ্রাম ভর বিশিষ্ট বস্তু আছে, তো সেটার ক্ষেত্রে সম্পর্কটা আমরা বের করব এখন। হ্যাঁ, তো মনে করেন কোনো একটা বস্তুর ভর যদি হয় m, ঠিক আছে, কোনো একটা বস্তুর ভর যদি হয় m, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে যে আপনার আয়তন জানতে হবে, তাই না। এই আয়তনটা নির্দেশ, আয়তনটার জন্যই তো আমি কত মোল সেটা লাগতেছে, তাই না। তো আমি m ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর আয়তন বের করব, এটা হচ্ছে আমার টার্গেট। তো মনে করেন m ভর বিশিষ্ট মানে m ভর অন্য একটা ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর আয়তন বের করব, ঠিক আছে। তো মনে করেন m ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর আয়তন কত, এই v, ঠিক আছে। তাহলে এখন মনে করেন বড় m ভর বিশিষ্ট আয়তন বিশিষ্ট কোন এত ভর বিশিষ্ট কোন একটা বস্তুর আয়তন কত হবে, m বাই ছোট m ডিভাইডেড বাই ইনটু v, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। এটা একটা কোন একটা বস্তুর আয়তন, ঠিক আছে। এখন ওর ক্ষেত্রে আমি প্রেসার বের করব, এটা হচ্ছে টার্গেট। তো প্রেসারের সূত্রটা কি, পিভি ইকুয়াল টু আরটি, এটা তোমার সূত্র ছিল। তো এখন দেখেন এই m ভর বিশিষ্ট কোন একটা বস্তুর আয়তন এটা, তো v এর জায়গায় এই আয়তনটা বসাবো আমি, ঠিক আছে, m বাই ছোট m ইন্টু ভি ইকুয়াল টু আর টি, এই তো ঘটনা। তো এখন দেখেন এই ভিটা রইল পি ইন্টু ভি ইকুয়াল টু আপনি দেখেন m বাই m, এটাকে এই পাশে আনলাম ডিভাইডেড বাই ইন্টু আর ইন্টু টি। আবার বলি এই জিনিসটা কি, এই m ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর আয়তন হচ্ছে ভি, তাহলে এই বড় m ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর আয়তন কত সেটা এখন বের করছি, ঠিক আছে। এটা হচ্ছে আয়তন, সেই আয়তনের মানটা এই সূত্রের মধ্যে ভি এর জায়গায় বসাই দিচ্ছি, তারপরে এই m বাই m কে এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে। তো এখন দেখেন এই যে পিভি ইকুয়াল টু m বাই m মানে কি, এই mটা আসলে বোঝায় হচ্ছে কোনো একটা বস্তুর পারমাণবিক বা আণবিক ভর, আর এই একটা mটা বোঝায় কি কোনো একটা বস্তুর কোনো একটা জায়গায় উপস্থিত মোট পরিমাণটা, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো আমরা কি জানি n কি, মোল সংখ্যা, মোল সংখ্যা ইকুয়াল টু কি m বাই m, এই হচ্ছে ঘটনা, তাই না। তার মানে এই জিনিসটা কি প্রকাশ করে, মোল সংখ্যা প্রকাশ করে। পিভি ইকুয়াল টু nRT, আপনার সূত্রটা এইভাবে আসছে, এই যে n ইকুয়াল টু m বাই m, ঠিক আছে। তো আপনাকে যদি 1 মোল বলে দেয় তখন আপনার এই n এর মান 1, তখন পিভি ইকুয়াল টু আরটি এই সূত্র চলে আসবে, তখন ডিরেক্ট এভাবে অঙ্ক করবেন। আর যদি n এর মানটা বলে না দেয় তাহলে সেক্ষেত্রে n এর মানটা আপনাকে বের করতে হবে, সেক্ষেত্রে n এর মান এনে এখানে দিবেন। 1 মোল যদি না হয় সেক্ষেত্রে n ইউজ করবেন, 1 মোল হলে n ইউজ করা লাগবে না, এই আর কি ঘটনা। তো আপনারা কি আমার সাথে আছেন? যদি থেকে থাকেন ভাইয়াকে একটু সাড়া দেন, জি ভাইয়া আছি, জি ভাইয়া নাই। ও ক্ষুধা লাগছে, আরে আমারও ক্ষুধা লাগছে। আচ্ছা যাই হোক বাচ্চারা, নিজেদের মধ্যে রাগারাগি করতে হয় না। এখন আপনাদেরকে আমি একটু টাস্ক দেই, ঠিক আছে। আজকে আর না পড়াই, টাস্ক দিই। আপনারা কি আমার এতক্ষণে যতটুকু পড়াইছি এইটুকু কি বুঝছেন কিনা আমাকে জানান, একটু জানান, বা হচ্ছে যে কিভাবে কি করা যায় একটু জানান। আর
বা হচ্ছে আজকেই দেখি ভাইয়া একটু পরে সুযোগ করতে পারলে আমি এই যেই ম্যাথ মানে কি বলে সূত্রগুলো দেখালাম এগুলো রিলেটেড ম্যাথগুলো আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা এই ম্যাথগুলো নিজেরা করার চেষ্টা করবেন, আর আমি তো আসি নেক্সট ক্লাসে করাই দিব, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে চ্যাপ্টারটা যখন শেষ করব, আপনারা যেহেতু অনেকেই পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য মনে করেন আমি বেস্ট 10টা সিকিউ খুঁজে বের করবো যেগুলো থেকে আসার মতো চান্স আছে, এই 10টা সিকিউ আমি করাই দেবো, জান এটা আমার তরফ থেকে একটা গিফট থাকবে, ঠিক আছে? তো এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে গ্যাস দ্রব্যকের যে মান আর এর মান, ঠিক আছে, সেই আর এর মানটা আপনাদের বই থেকে বের করছে, নানাভাবে বের করছে তারা, ঠিক আছে? তো ওই আর এর মানটা আপনারা বের করবেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের একটা টাস্ক। তারপরে হচ্ছে আরেকটা সূত্র আসছে এর পরের টাস্কটাই, সেটা হচ্ছে যে ρ1t1 ইকুয়াল টু ρ2t2, ঠিক আছে ভাই? আর রোটা লেখা ভালো হচ্ছে না, ρ1t1 ইকুয়াল টু ρ2t2। এ দেখেন এতক্ষণ যত সূত্র প্রুফ করছি সবই কিন্তু সহজ ছিল, এটাও সহজ। তো এইটা এবং আর এর মান বা সার্বজনীন গ্যাস দ্রব্যকের মানটা বের করা হচ্ছে আপনাদের নিজেদের হোম টাস্ক, ঠিক আছে? হোম টাস্ক মাথায় থাকে যেন। তো এগুলো নিজেদের কাজ, আর আমি একটু পরে অঙ্ক দিচ্ছি, তারপরে হচ্ছে নেক্সট দিন ইনশাল্লাহ আমরা পরের অংশ থেকে শুরু করব। গ্যাসের আণবিক তত্ত্ব একটা বিশাল বড় প্রুফ আছে, যে প্রুফের ভিতর অনেকগুলা সূত্র আছে, তা আমি নেক্সট দিন ইনশাল্লাহ সূত্র করাবো এবং হচ্ছে মানে ছোট প্রুফটা করব, এবং হচ্ছে সেই সাথে আমাদের কিছু অঙ্ক থাকবে যে কোন সূত্র থেকে কোন অঙ্ক আসতে পারে, ইনশাল্লাহ আমি এটা বের করে নিব। তো ইনশাল্লাহ কালকে সকালে ঠিক 6টা বাজে আবার দেখা হবে, হ্যাঁ? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আমার সাথে ছিলেন। আপনারা এখন যান, ক্লাস করতে যান, কেমন? আচ্ছা, আর হচ্ছে যে ঠিক আছে, ঠিক আছে, সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ তারেক মাহমুদ, পুরাটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম। অবশ্যই জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।